শুনছেন রেডিও ফুড তেরির এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে এবং আশা করছি সবাই ভালো ছিলেন এবং এখনো ভালো আছেন। যদিও গরম পড়তে শুরু করেছে এবং গরমে অনেকেরই অনেক কষ্ট হয় আর কি। শীতের দিনে বেশ খুব ঠান্ডা পড়লে কষ্ট হয়, কিন্তু এমনিতে খুব কমফোর্টেবল ওয়েদার থাকে। তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই আমাদেরকে পাঠিয়েছেন, ওনার নাম রিমন আহমেদ। ওনার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে। ওনার ঘটনাটি একটি বিলকে নিয়ে। মূলত উনি ছোট ছোট দুটি ঘটনা পাঠিয়েছেন। চলুন ঘটনায় চলে যাই। এই দুটি ঘটনাই ঘটেছে ওনার আপন মানুষদেরকে নিয়ে। মেঘনা নদী থেকে একটি শাখা গ্রামের ভেতর দিয়ে গেছে। এটাকে সবাই পাগলা নদী বলে ডাকে। এই নদীকে নিয়ে অনেক ঘটনা রয়েছে। তো এই নদী কেন্দ্রিকই একটা বিল রয়েছে। এই বিলটাকেই মূলত পাগলা নদী বলা হয় আর কি। মূলত এটা একটা বিল। তো প্রথম যে ঘটনাটি বলবো, এটা ওনার আপন নানাকে নিয়ে। ওনার নানার নাম আব্দুল মিয়া। ঘটনা যখন ঘটে তখন সাল 1965 থেকে 67 হতে পারে আর কি, এর ভেতরেই কোনো একটা সময়। তো একদিন ওনার নানা ভোরবেলা দুটো গরু নিয়ে জমিতে হাল চাষ করার জন্য রওনা হয়েছেন। তখন ফজরের আজানের একটু আগেই বের হয়েছেন। ভেবেছেন যে যেতে যেতে আজান দিয়ে দেবে, তখন জমির পাশে নামাজটা পড়ে নেবেন। অনেক আগের মানুষ ছিল তো, সাহসও ছিল অনেক। উনি চলে যান জমিতে। জমির পাশেই কিন্তু ওই বিলটা, ওই যে পাগলা নদী নামে যে বিলটা আর কি, সেটা। তো নানা মনে মনে ভাবছেন যে গরুগুলো বিল থেকে পানি খেয়ে নিক, এদিকে আমি অজু করে নিই। তো নানা অজু করে জমিতে এসে বসে আছেন, ওনার যে জমি, আর ভাবছেন যে গরুগুলো একটু বেশি করে পানি টানি খেয়ে নিক, তারপর রেস্ট নিক, আজান দিলে নামাজ পড়ে তারপর কাজ শুরু করব। এদিকে হয়েছে কি, নানা হঠাৎ করে এক ধরনের আওয়াজ শুনতে পান। মনে হয় একসাথে 5 থেকে 6 জন যদি পানিতে গোসল করে, পানি নিয়ে খেলাধুলা করে, পানির মধ্যে লাফালাফি করে, যেরকম আওয়াজ হয় ওই রকম আওয়াজ। নানা চিন্তা করেন কী ব্যাপার, গরুগুলো পানিতে কি করতেছে, এরকম লাফালাফি করতেছে কেন? এই চিন্তা করে উনি এগিয়ে গিয়েছেন। উনি এগিয়ে গিয়ে দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। ওনার তো দুটো গরু ছিল, ওই দুটো গরুর গলায় কিন্তু রশি বাঁধা ছিল, অর্থাৎ দড়ি বাঁধা ছিল। এই দুটো দড়ি পানির ভেতরে নেমে গেছে, টান টান হয়ে আছে। মনে হচ্ছে পানির নিচ থেকে এই দড়ি ধরে গরু দুটোকে কেউ টানছে, এবং গরু দুটো পানির নিচে কিছুটা নেমে গেছে, ছোটার চেষ্টা করছে, এই জন্য এরকম শব্দ হচ্ছে। উনি কি করেছেন, দ্রুত এগিয়ে গিয়ে দড়ি দুটো ধরে টানা শুরু করেছেন। উনি বুঝতে পারলেন নিচ থেকে প্রচণ্ড জোরে কেউ টানছে। একটা পর্যায়ে এসে আল্লাহর রহমতে একটা গরু উনি উপরে আনতে সক্ষম হন, আর আরেকটা গরু চোখের পলকে পানির নিচে হারিয়ে যায়। নানা তখন গরুটা নিয়ে উপর দিকে উঠে আসেন, বাড়ির দিকে দৌড়াতে থাকেন গরুটাকে নিয়েই। তখন পেছন থেকে একটা ভয়ঙ্কর গম্ভীর মোটা গলার আওয়াজ আসে, বলে ওঠে, গরুটা দিয়ে যা, না হলে তোর সমস্যা হবে। নানা তখন কি করেছেন, গরুর মায়া ত্যাগ করে গরুর দড়ি ছেড়ে দিয়ে বাড়ির দিকে দৌড়াতে থাকেন। এর মধ্যে কিন্তু মসজিদে আজান দিয়ে দিয়েছে। নানা তো বাড়িতে গিয়ে চিৎকার করে শুরু করেছেন, সবাইকে বলছেন যে আমার গরু একটা নিয়ে গেছে, আর একটা গরু রেখে আসছি। তখন সবাই বের হয়, সবাই যে যার মতো বের হয়। তখনও কিন্তু ভোরের আলো ফোটে নাই, আজান দিয়েছে, বাট ভোরের আলো ফোটে নাই। সবাই হারিকেন নিয়ে যে যার মতো করে আগানো শুরু করছেন লাঠিসোঁটা নিয়ে। তবে সবাই এগিয়ে গিয়ে দেখে যে ওই গরুটা মাঠের মধ্যেই দৌড়াদৌড়ি করছে এলোমেলোভাবে। তখন নানা গরুটা নিয়ে বাড়িতে চলে আসেন। তখন আর একটা গরু তো পানির মধ্যে নিয়ে গেছে। যখন আলো ফুটেছে তখন ওই জায়গাতে, যেই জায়গাতে গরু নিয়ে গিয়েছিল, ওখানে গিয়ে দেখা যায় যে গরুটা ভেসে উঠেছে মরে। তবে গরুর
অঙ্গ প্রত্যঙ্গ বাহ্যিকভাবে ঠিক থাকলেও শুধু বুক চিরে কলিজাটা খেয়ে ফেলেছে, তাছাড়া আর কিছুই না। নানার আল্লাহর রহমতে কিছু হয় নাই। তো ঘটনা ঘটেছিল শুক্রবার সকালে। এর 4 দিন পর মঙ্গলবার নানা একটা স্বপ্ন দেখেন যে একটা লম্বা আকৃতির মানুষ 9-10 ফুট উচ্চতার হবে, চেহারাটা ভালো বোঝা যাচ্ছে না। নানাকে বলছে, গরুটা যে নিয়ে আসলি কাজটা কি ভালো করলি, গরুটা ছেড়ে দিয়ে আসছিলি ওইটাই তো ভালো ছিল, কিছুক্ষণ পর তো ওইটারে নিয়ে যাইতাম, আবার ওইখানে গিয়ে গরুটা আনতে গেলি কেন? গরুটা আবার রাতের বেলা নদী পাড়ে রেখে আসবি, নাহলে কিন্তু সমস্যা হবে। স্বপ্ন দেখার পর নানা এগুলোকে পাত্তা দেন নাই, মনে করেছেন মনের ভুল। এর 1 মাস পর ওনার বড় ছেলে অর্থাৎ রিমন আহমেদ ভাইয়ের বড় মামা হঠাৎ করে অসুস্থ হয়ে যান। পুরো শরীর কাঁপুনি দিয়ে জ্বর ওঠে, শরীরে খিঁচুনি শুরু হয়, শরীর কাঁপতে কাঁপতে হঠাৎ করে উনি চোখ উল্টিয়ে সবার সামনেই ছটফট করতে করতে মারা যান। সবাই মনে করেছে স্বাভাবিক মৃত্যু, হয়তোবা কোনো রোগ হয়েছিল। এই ঘটনার 19 দিন পর রিমন আহমেদ ভাইয়ের বড় খালা সন্ধ্যার সময় দোকানে গিয়েছিলেন কোনো একটা কাজে। হঠাৎ করে বাড়ির কোনো একটা জরুরি জিনিস হয়তোবা ফুরিয়ে গিয়েছিল, রাতে রান্না করার মতো তেমন কিছু ছিল না, ওই জিনিসটা লাগতোই, এই জন্য উনি সন্ধ্যার সময় দোকানে গিয়েছেন। তো দোকান থেকে এসে উনি যখন রাতের বেলা রান্নাবাড়া করেছেন, হঠাৎ করে বলছেন যে ওনার পেট ব্যথা করছে। তখন নানু তো পানি পড়া খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন। এরপর মাঝে মাঝেই খালা বলতো যে মা আমার পেট ব্যথা করে, তো নানি বলতো যে ওষুধ খেলে ভালো হয়ে যাবে। এর কয়েকদিন পরে হঠাৎ বড় খালা রক্ত বমি করে মারা যান। তবে রক্ত বমি যখন চলছিল তখন কবিরাজের কাছে নিয়েও যাওয়া হয়েছিল। কবিরাজ নাকি বড় খালাকে দেখে বলেছিল যে এই মেয়ের শরীরের ভিতরে সবকিছু তো এক জিনে খেয়ে শেষ করে ফেলেছে। তখন নানা বুঝতে পেরেছিল যে ঘটনাটা কি। কারণ হচ্ছে ওই যে একবার স্বপ্ন দেখেছিল, এরপরে তো নানার স্বপ্ন দেখেন নাই। তাহলে ওনার বড় ছেলে মারা যাওয়া, ওনার বড় মেয়ের এই অবস্থা হওয়া সবই ঘটছে কিন্তু ওই গরুটা না দেওয়ার কারণে। কবিরাজ বলে যে আপনি গরুটা দ্রুত নদীর পাড়ে রেখে আসবেন, আর আপনার মেয়ে বাঁচবে না, মেয়ের আশা ছেড়ে দেন। ওই রাত্রেই মূলত বড় খালা মারা গিয়েছিলেন। এর 2 দিন পর মঙ্গলবার, কবিরাজ অবশ্য মঙ্গলবারের কথা বলেছিলেন, মঙ্গলবার যখন এসেছে তখন নানা রাতের বেলা গরুটা নদীর পাড়ে রেখে আসেন। ওই গরুটাকে পরবর্তীতে আর খুঁজেও পাওয়া যায়নি কখনো। তবে আল্লাহর রহমতে নানার পরিবারের সাথে এরপর আর তেমন কিছুই হয়নি। এরপর নানার আরও মেয়ে হয়েছে, 6 মেয়ে 1 ছেলে। আলহামদুলিল্লাহ এখনও সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই 7 জন ছেলে মেয়ে। এবার আসি আর একটা ঘটনায়। এই ঘটনাটি ঘটেছিল 1974 কি 75 সালের দিকে। যার সাথে ঘটে তিনি এই রিমন আহমেদ ভাইয়ের চাচা হন, তার নাম হচ্ছে হোসেন মিয়া। ঘটনা যখন ঘটে তখন তার বয়স 16-17 বছর। তখন বন্যার পানি হালকা আসছে আর কি, হালকা নদীতে ঢুকছে। ওনার একটা নৌকা ছিল। নদীতে নতুন পানি আসলে পানির মধ্যে নৌকা ডুবিয়ে রেখে ওই গাছের ডালপালা যদি নৌকার ভিতরে রেখে দেওয়া যায় তো 4-5 দিন পর নৌকা তুললে এর ভিতরে অনেক মাছ পাওয়া যায়। তো একদিন বিকালে কাকার সমান বয়সের সবাই তো ফুটবল খেলে সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি, তখন কাকা তার এক বন্ধু, সেই বন্ধুর নাম হচ্ছে সেলিম মিয়া, তাকে নিয়ে নদীর পাড়ে বসে একটু বিশ্রাম নিচ্ছেন। ওনারাও ফুটবল খেলছেন আর কি। হঠাৎ করে কাকার মনে হয় যে আরে আমার নৌকাটা এখন তুলি না কেন, এখন তো মাছ পাওয়া যাবে, নতুন পানি তো ঢুকছে। তখন কাকা তার বন্ধু সেলিমকে বলতেছে, বন্ধু তুই পানিতে ডুব দে, এই নৌকার সাথে বাঁধা দড়িটা খোল, আর আমার হাতে আর একটা দড়ি থাকবে, এইটা ধরে আমি টান দিব। এখানে 2টো দড়ি বাঁধা থাকতো। একটা দড়ি নৌকার একটা শক্ত কাঠের সাথে বেঁধে ডাঙার উপরে কোন একটা শক্ত জিনিসের সাথে বাঁধা থাকতো, যাতে করে নৌকাটা আস্তে আস্তে নদীর ভেতরে চলে না যায়। তলদেশ দিয়ে তো আস্তে আস্তে চলে যেতে পারে, হারিয়ে যাবে। আর অন্য আর একটা দড়ি ভেতরের দিকে বাঁধা থাকতো। তো ওই দড়িটা না খুললে নৌকাটা টেনে উপরে তোলাটা বেশ কঠিন ছিল।
তো ওই দড়িটা খুলতে হয়। কাকা তো তার বন্ধু সেলিমকে বলছে, তো সেলিমও উনি ডুব দিয়েছেন, ডুব দিয়ে নদীর ভেতর থেকে ওই দড়িটা খুলবেন। নদী বলছি, ওটা আসলে বিল, পাগলা নদী যেটা বলা হয় আর কি। তো উনি যে ডুব দিয়েছেন, ডুব দেওয়ার অল্প কিছুক্ষণ পরে উঠে এসে বলতেছেন যে হোসেন, আমি এটা খুলতে পারবো না। নিচ থেকে কে যেন আমার কানের কাছে এসে বলল যে উঠে চলে যা, খুলিস না, এটা খুলিস না। এই কথা শোনার সাথে সাথে কাকা তো রেগে যান, বলেন যে খুলতে পারবি না এটা বললেই হয়, এই সমস্ত গাঁজাখড়ি গল্প বলিস, লাভ আছে কোনো? এরপর কাকা বলেন যে তুই তো ভিজেই গেছিস, তুই আবার ডুব দে, খোল। অনিচ্ছা সত্ত্বেও এই সেলিম কাকা উনি আবার ডুব দেন। ডুব দেওয়ার কিছুক্ষণ পর আবার উঠে এসে বলেন যে আমি আর যাবো না রে হোসেন, নিচ থেকে কে যেন বলে যে উঠে যা, খুলিস না, আমি যেতে পারবো না। তখন কাকা বিরক্ত হয়ে উনি নিজেই নিচে নেমে যান। নিচে নেমে মোটামুটি 1 মিনিটের মতো হয়ে যায়। ওনার আবার পানির নিচে বেশ ভালো দম ছিল। 1 মিনিটের মতো হয়ে গিয়েছে, হঠাৎ করে এই সেলিম কাকা দেখতে পান পানির উপরে রক্ত ছড়িয়ে যাচ্ছে। আর তখনই হোসেন কাকা ভেসে ওঠেন। এই সেলিম কাকাকে তো তাড়াতাড়ি করে গিয়ে হোসেন কাকাকে তুলে উপরে উঠে নিয়ে উঠান। তখন অবশ্য উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন এই হোসেন কাকা। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। জ্ঞান ফেরে না, হুজুর এসে ঝাড়ফুঁক করে, জ্ঞান ফেরে না। সবাই তো জিজ্ঞেস করছে কী হয়েছে। তখন তো ওই সেলিম কাকা বলছিলেন যে এরকম ব্যাপার, আমি যখন ডুব দিছি কানের কাছে কে যেন ফিস করে এসে বলছে, কে বলছে এটা আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, পরের দিন সকাল 10টার দিকে হোসেন কাকার জ্ঞান ফেরে। হোসেন কাকা বলেন যে উনি যখন ডুব দিয়েছেন তখন নাকি সর্বোচ্চ 3 ফুট উচ্চতার একটা মানুষ, চেহারা দেখে মনে হয় বয়স অনেক, কিন্তু উচ্চতা 3 ফুটের মতো হতে পারে, এই লোকটা এসে বলছে যে বারবার বলতেছি যে চলে যা, তোরা গেলি না। এরপরই নাকি এই কাকার কানে প্রচণ্ড জোরে একটা চড় দিয়েছেন। এরপর কাকার আর তেমন কিছু মনে নেই। তো যাই হোক, এরপর কাকাকে কুমিল্লার একজন বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজের কাছে সব ঘটনা যখন খুলে বলা হয়, কবিরাজ ঝাড়ফুঁক করে বাড়িতে পাঠিয়ে দেন। এর পরের দিন কাকা একটা স্বপ্নে দেখেন যে ওই সেই অবয়বটা, 3 ফুট উচ্চতা সেই অবয়বটা স্বপ্নে আসছে। সে শুধু হাসে, কিছু বলে না। এরকম কয়েকদিন উনি দেখেছেন। দেখার পর আবার সেই কুমিল্লার কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তবে এই কয়েকদিনের মধ্যে কাকা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছেন। তখন সেই কবিরাজ জিনদের মাধ্যমে খবর নিয়ে জানিয়ে দেন যে একটা কালো ষাঁড় গরু দিতে হবে, সেটা ওই পাড়ে বেঁধে দিয়ে আসতে হবে, তারপর এই সমস্যার সমাধান হবে, এছাড়া সমাধান হবে না। সেটাই তারা করেন। তো এই ঘটনার 8 বছর পর কাকা কিন্তু বিয়ে করেছেন। তো বিয়ের প্রথম বছরেই একটি সন্তান হয়। এই সন্তানটা পেটের ভিতরেই নাকি মারা গিয়েছিল। এরপর আরেকটা মেয়ে হয়। এই মেয়েটার নাক কাটা ছিল, নাকের নিচের অংশে বেশ অনেকটা অংশ কাটা ছিল জন্মগতভাবে, তার দাঁত দেখা যেত। আমরা ঠোঁট কাটা বলি, তবে এই ঠোঁটটা এমনভাবে কাটা ছিল, উপরের ঠোঁট নাক পেঁচিয়ে। তবে আল্লাহর রহমতে এই বিষয়টার চিকিৎসা তার হয়েছিল, তার বিয়ে হয়েছে, তার বাচ্চা কাচ্চা আছে, এখনও তারা বেশ ভালো সুস্থ স্বাভাবিক আছেন। তারপর নাকি একটা ছেলে হয়েছিল। এই ছেলের মাথাটা শরীরের থেকে নাকি অনেক বড় ছিল, 7 মাস জীবিত ছিল, এরপর সে মারা যায়। তারপর আর একটা ছেলে হয়, আল্লাহর রহমতে সে ভালো আছে। সেই ছেলের পর আর একটা ছেলে হয়, এটার আবার ঠোঁট কাটা ছিল, গুছিয়ে কথা বলতে পারতো না, তারও চিকিৎসা করা হয়েছে। আল্লাহর রহমতে সেও এখন অনেকটাই ভালো হয়ে গেছে। আস্তে আস্তে যত বয়স হচ্ছে এই বিষয়টা স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, শুনলেন দুটো ঘটনা। প্রথম যে ঘটনাটি, জিনেরা যেই গরুটাকে ধরেছে, কাকা কিন্তু অর্থাৎ কাকা বলছি আমাদের রিমন আহমেদ ভাইয়ের যিনি নানা আব্দুল মিয়া,
উনি কিন্তু গরুটা আসলে ছেড়েই দিয়ে আসছিলেন, কিন্তু পরে আবার লোকজন যখন গেছে দেখছে যে গরুটা দৌড়াচ্ছে, তখন গরুটা নিয়ে আসছেন। এটাই ছিল একটা ভুল। এরপর ওনার পরিবারে 2 জন সদস্য তারা চলে গেল। তারপরের যে ঘটনাটি আমরা দেখলাম যে বারবার বলার পরও কাকা আবার নিচে নেমে গেছেন। তারপর তো ওনার সাথে একটা ঘটনা ঘটলো। তবে আল্লাহর রহমতে একটা কালো ষাঁড় গরু দেওয়ার পর আর তেমন কিছু হয় নাই। তবে ওনার সন্তানাদির সাথে যেই ঘটনাগুলো ঘটেছে, এই শারীরিক বিকলাঙ্গতা, এই কারণে আবার এক সন্তানের মারা যাওয়া, এই ব্যাপারগুলোর সাথে তার সাথে ঘটে যাওয়া প্যারানরমাল বিষয় সম্পর্ক আছে কিনা এটা অবশ্য নিশ্চিতভাবে বলা যায় না। তো এটাই ছিল ঘটনা। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আমার নাম সাব্বির হোসেন। আমি বর্তমানে সৌদি আরবের রিয়াদে থাকি। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার ছোট ভাই এবং আমার মায়ের সাথে ঘটে যাওয়া খুবই ভয়াবহ একটি ঘটনা। এখন ঘটনায় আসি। 2017 সাল, আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার ছোট ভাই ক্লাস 9-এ পড়ে। আমার মা একজন গৃহিণী এবং আমার বাবা তখন সৌদি ছিলেন। ছোটবেলা থেকেই ঢাকায় থাকি। ঢাকায় আমাদের নিজেদের বাড়ি নেই, আমরা বাসা ভাড়া নিয়ে থাকতাম। ঢাকার শ্যামলী এলাকার একটা বাসাতে থাকতাম। কোনো একটা কারণে আমাদের বাসাটা বদলাতে হয়, আমি কারণটা বলতে চাচ্ছি না। তারপর আমরা মোহাম্মদপুরের শেখের টেক নামক এলাকার একটা বাসায় উঠি। আর এই বাসায় ওঠাই ছিল আমাদের জীবনের একটা চরম ভুল সিদ্ধান্ত। বাসাটি ছিল খুবই পুরনো। বলতে গেলে ওই এলাকায় সবচাইতে পুরনো বাসা এই একটাই আছে। বাসাটি ছিল 4 তলা ছাদ নিয়ে 5 তলা। ছাদে রুম করা ছিল, আমরা ওখানেই ভাড়া নিই। তো ছাদে আমরাই থাকতাম। আমাদের রুমের ওপরে ওঠার কোনো সিঁড়ি ছিল না। যদি ওপরে ওঠা লাগে তাহলে আলাদা মই দিয়ে উঠতে হবে। বাসাটায় যখন উঠি তখন খেয়াল করলাম রুমগুলো অনেক বেশি নোংরা হয়ে আছে। আমরা এর আগেও বাসা বদল করেছি, কিন্তু এত নোংরা কখনো হতে দেখিনি। মনে হচ্ছিল বছরখানেক ধরে এভাবেই ফাঁকা পড়ে আছে রুমগুলো। বলে রাখা ভালো, বাসা হিসেবে ভাড়া খুবই কম ছিল, তাই আমার আম্মু বাসাটি সিলেক্ট করেন। চারদিকে মাকড়সার জাল দিয়ে রুমগুলো ভরা। যাই হোক, পরিষ্কার করে আমরা আমাদের আসবাবপত্রগুলো গুছালাম। ওই দিন সবাই ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়লাম। আমি, আমার ছোট ভাই সারাদিন স্কুল, কলেজ, কোচিং এগুলো নিয়েই বাইরেই থাকতাম বেশিরভাগ সময়। আম্মুকে সারাদিন বাসায় একা থাকতে হয়, আর আব্বু তো দেশের বাইরেই। বেশিরভাগ ঘটনা আম্মুকে ফেস করতে হয়েছে। বাসাটিতে ওঠার 3-4 দিন পর একদিন আম্মু আমাকে বলে, তুই কি রাতে কোনো কান্নার শব্দ শুনিস? কোনো বাচ্চার কান্নার শব্দ, 5-6 মাসের বাচ্চা? আমি বললাম, কই না তো, আমি তো এমন কিছু শুনি না। আম্মু বলল, আচ্ছা, আজ রাতে তোকে শোনাবো। ঘটনা এগোনোর আগে আমি বাসাটার একটু বিবরণ দেই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। বাসাটা 2 রুমের। মেইন দরজা দিয়ে ঢুকলেই এক রুম, তারপর ছোট একটা ড্রয়িং রুম, তারপর আরেকটা রুম। ভেতরের রুমে থাকতো আম্মু এবং আমি, আর আমার ছোট ভাই মেইন দরজার সাথে রুমটায় থাকতো। আম্মুর রুমের সাথে টয়লেট এবং রান্নাঘর অ্যাটাচড ছিল। ঘটনায় আসি। ওই দিন রাতে আম্মু ঠিক 2:30-3টার সময় আমার রুমে এসে আমাকে ডাকতে। আমি ঘুম থেকে উঠলাম। আম্মু বলল, আমার রুমে আয় তাড়াতাড়ি। আমার ছোট ভাই তখন ঘুমে। আমি আম্মুর রুমে গেলাম। তারপর স্পষ্ট শুনতে পেলাম বাসার ছাদে কোনো একটা বাচ্চা কাঁদছে। আর সে কি মায়াবী কান্না, মনে হচ্ছে খুবই কষ্ট নিয়ে কাঁদছে। 5-7 মিনিট এভাবে কাঁদলো, তারপর একদম নিস্তব্ধ। আমি আম্মুকে বললাম, এগুলো খেয়াল করার দরকার নাই, আমরা আমাদের মতো ঘুমিয়ে থাকি বলে আমি আমার রুমে এসে ঘুম। বাচ্চার কান্নার শব্দটা প্রতিদিন হতো। আমি, আমার ছোট ভাই, আম্মু সবাই শুনতাম, কিন্তু কোনো গুরুত্ব দিতাম না। এভাবে কয়েকদিন গেল, তারপর বাচ্চার কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। সেই একই সময়ে নুপুরের ঝনঝন শব্দ আসতো ছাদ থেকে, আর মনে হতো ছাদের এক
কোণা থেকে অন্য কোণায় কে যেন দৌড় দিল। তখন আমরা একটু ভয় পেয়ে গেলাম। 2 দিন এমন হলো। তারপর আম্মু বাসার দারোয়ানকে জিজ্ঞেস করলো এই বাসায় আগে কারা ছিল। দারোয়ান বলল, আমি তো নতুন চাকরি নিছি আফা, আমি আসার পর থেকেই খালি ছিল, আমি 6 মাস ধরে আছি এই বাসায়। তারপর আম্মু আর কিছু বলল না, চলে আসলো। বলে রাখা ভালো, বাসার বাড়িওয়ালারা ওই বাসায় থাকতো না, তারা ধানমন্ডিতে তাদের আরেকটা বাড়ি ছিল, সেখানে থাকতো। মাসে মাসে এসে ভাড়া উঠিয়ে চলে যেত। তারপর 2-1 দিন পরে আম্মু খেয়াল করলো, আম্মু যখন রান্নাঘরে রান্না করে তখন তার কানের সামনে এসে কে যেন ফিস ফিস করে আওয়াজ করত। বাথরুমে কাপড় ধোয়ার সময়ও ফিস ফিস শব্দ বেজে উঠত কানের সামনে। রান্নাঘরে তাকের ওপরে রাখা ছোট ছোট মশলার ডিব্বাগুলো মাঝে মাঝে হঠাৎ করে পড়ে যেত। আম্মুর মনে হতে লাগলো কেউ সবসময় তাকে চোখে চোখে রাখছে, আম্মুকে কেউ অনুসরণ করছে। আমি বাসায় আসলে আমাকে সব বলতো। আমি বলতাম, তুমি নামাজ পড়ো আর ঘরে কুরআন তেলাওয়াত করো, সব ঠিক হয়ে যাবে। ওই বাসায় ওঠার ঠিক 10ম দিন রাতে ঘটল ভয়াবহ একটি ঘটনা। আমার ছোট ভাই হঠাৎ রাতে চিৎকার দিয়ে উঠল। ওর চিৎকার শুনে লাফিয়ে ঘুম থেকে উঠে লাইট জ্বালালাম। আম্মু ভেতরের রুম থেকে দৌড়ে আসলো। দেখলাম ওর চোখগুলো ভয়ে বড় বড় হয়ে আছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে। ও বলল, আমার হঠাৎ ঘুম ভেঙে যায়, আমি উঠে টয়লেটে যাই, টয়লেট থেকে এসে আবার শুয়ে পড়ি, তখন আমার চোখ যায় আমাদের মেইন গেটের দিকে। মনে হলো একটা মহিলা দাঁড়িয়ে আছে দরজার সামনে। বুঝলাম আমার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ আমার দিকে এগিয়ে আসতে শুরু করে। তখন আমি চোখ বন্ধ করে চিৎকার দিই। ওর কথা শুনে আমার ভয় লাগলো, আর আমার মনে হতে লাগলো এই বাসায় নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। পরদিন আমি আম্মুকে বললাম, আম্মু বাসাটা সুবিধার মনে হচ্ছে না, আম্মু বাসাটা সুবিধার মনে হচ্ছে না, আমার এখানে থাকতে একদম ইচ্ছা করছে না। আম্মু বলল, দেখ বাবা, এই মুহূর্তে বাসা চেঞ্জ করতে গেলে আবার অনেকগুলো টাকার ব্যাপার, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। বাসায় ওঠার 13তম দিন আমাদের এক আত্মীয়ের বাসায় দাওয়াত ছিল। সবাই সেখানে গেলাম। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। বাসায় ফিরে সবাই ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমি ঘুমাইনি। আমি আমার রুমের জানলার পাশে দাঁড়িয়ে ফোনে একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আমার রুমের জানলা দিয়ে আমাদের বাসার ছাদের এক কোণা দেখা যায়। আমার মনোযোগ ছিল সম্পূর্ণ ফোনে। হঠাৎ একটা শীতল বাতাস এসে গায়ে লাগলো। পরক্ষণে আমার চোখ পড়ল ছাদের সেই কোণায়। আমি যা দেখতে পেলাম তা ভোলার মতো না। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখতে পেলাম একটা মহিলা কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে একজন স্বাভাবিক মানুষ কখনোই দাঁড়ানোর সাহস পাবে না। মহিলাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। সে আমার দিকেই তাকিয়ে আছে। তাকিয়ে তাকিয়ে তার ঘাড় সহ পুরো মাথা একবার ডান দিকে নিচ্ছে, একবার বাম দিকে নিচ্ছে, আর খুবই বিচ্ছিরিভাবে হাসছে। আমি বলে বুঝাতে পারবো না আমার তখন কতটা ভয় লাগছিল। হাত পা নাড়াতে পারছিলাম না, মনে হচ্ছিল পুরো শরীর অবশ হয়ে গিয়েছে। ভয় কি জিনিস আমি তখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। মহিলাটা ঘাড় বাঁকা করে হেসেই চলেছে। আমি আমি আর নিতে পারছিলাম না। এদিকে যার সাথে ফোনে কথা বলছিলাম সে শুধু হ্যালো হ্যালো করছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমার হাত পা নাড়াতে পারছি না। আমার আস্তে আস্তে মনে হচ্ছিল শ্বাস বন্ধ হয়ে আসছে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। শরীরের সকল শক্তি দিয়ে একটা চিৎকার দিলাম মা বলে, আর জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর দেখি ঘর ভর্তি মানুষ। আম্মু বলল, তোর গোঙানির শব্দে তোর ছোট ভাইয়ের ঘুম ভেঙে যায়। তুই নাকি জানলার সামনে দাঁড়িয়ে ফোন কানে নিয়ে গোঙানির মতো শব্দ করছিলি আর কাঁপছিলি। তারপর তোর ছোট ভাই তোর গায়ে হাত দেওয়ার সাথে সাথে তুই অজ্ঞান হয়ে পড়িস। তারপর ও আমাকে ডাক দেয়। আমি এসে দেখি তোর এই অবস্থা। সকালে আমি তোর দাদা দাদি তোর কাজিনদের ফোন দিয়ে বললে তারা চলে আসে। তারপর আমি আমার আম্মুকে রাতের সব ঘটনা খুলে বলি, এবং রাতে যে বন্ধুর সাথে কথা বলছিলাম তাকে কল দিলাম। সে বলল, তুই হঠাৎ চুপ হয়ে গেলি, তারপর কিরকম আজব শব্দ আসতে লাগলো। আমি ভাবলাম নেটওয়ার্ক প্রবলেম, তাই লাইন কেটে ঘুমিয়ে পড়েছিলাম।
এই ঘটনার পরে স্থানীয় যে মসজিদ আছে সেখানকার ইমাম সাহেবকে শুরু থেকে আমার সাথে, আমার আম্মুর সাথে এবং আমার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি এবং তাকে অনুরোধ করি আমাদের বাসায় একটু এসে দেখে যাওয়ার জন্য। তারপর তিনি বাসায় আসতে রাজি হলেন। সেদিন মাগরিবের নামাজের পর তিনি আমাদের বাসায় আসলেন। বাসায় এসে অনেক দোয়া দুরূদ পড়লেন, বাসায় চারদিকে পানি পড়া ছিটিয়ে দিলেন। তারপর যাওয়ার সময় বললেন, এই বাসায় আপনারা একা না, কেউ একজন আছে যার উপস্থিতি আমি টের পেয়েছি, আর আপনারা এখানে থাকেন এটা তার পছন্দ না। একটা মিলাদের আয়োজন করেন, কয়েকজন হাফেজ দিয়ে কুরআন খতম দেওয়ান আর কিছু গরিবদের খাওয়ান, আশা করি সব ঠিক হয়ে যাবে। তারপর ইমাম সাহেবের কথা অনুযায়ী আমরা সবকিছু করলাম। এরপর মনে হলো আমাদের শরীর অনেকটাই হালকা হয়ে গেছে, অনেকটাই নিশ্চিন্ত হলাম। ঘটনা এখানেই শেষ হয়ে গেলে খুব ভালো হতো, কিন্তু সামনে যে আরো বড় বিপদ অপেক্ষা করছে আমরা কেউ তার জন্য প্রস্তুত ছিলাম না। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, না কোনো বাচ্চার কান্নার আওয়াজ আসে, না কোনো নুপুরের আওয়াজ আসে, কোনো সমস্যাই নেই। আমাদের মনের ভেতর থেকে ভয় একদম দূর হয়ে গেল। বাড়িটিতে ওঠার 28তম দিন, ঘুমিয়ে আছি। হঠাৎ কে যেন আমাকে ঠেলছে আর ডাকছে, সাব্বির, এই সাব্বির ওঠ। আমি চোখ মুছতে মুছতে উঠে দেখি আম্মু এসে আমাকে ঠেলতে ঠেলতে ডাকছে। কিন্তু একই অবস্থা আম্মুর, চোখগুলো বড় বড়, চুলগুলো এলোমেলো, পুরো শরীর ঘামে ভিজে আছে, হাত পা কাঁপছে। এই অবস্থা দেখে আমি তাড়াতাড়ি লাইট জ্বালালাম। আম্মুকে দেখে মনে হচ্ছে কারো সাথে যুদ্ধ করে এসেছে। আমি বললাম, কি হয়েছে আম্মু, তোমার এই অবস্থা কেন? আম্মু খুবই ভীতু ভীতু গলায় বলল, চিল চিল চিল, আমার রুমে চিল উঠছে। আমি তোদের এতক্ষণ ধরে ডাকছি, তোরা কেউ আমার কথা শুনিসনি। আমি এত চিৎকার করছি, তোরা কেউ কি আমার চিৎকার শুনিসনি? চিল উঠছে আর আমার পায়ের নখ দিয়ে আঁচড় দিচ্ছে। আম্মুর কথা শুনে আর আম্মুর এই অবস্থা দেখে বিশ্বাস করুন, তখন আমার মনের ভয়ের থেকে বেশি জেদ কাজ করছিল। আমার চোখে পানি চলে আসলো। মনে মনে ভাবলাম, এই জিনিসটাকে যদি ছুঁতে পারতাম, ধরতে পারতাম, তাহলে আজকে আমি এর সাথে লড়াই করতাম। এতটা জেদ আমার ভেতর তখন ছিল বলে বোঝাতে পারবো না। আমি আমার ছোট ভাই আম্মুর রুমে গেলাম। কিছুই নেই, একদম নিস্তব্ধতা বিরাজ করছে রুমের মধ্যে। সবচাইতে অবাক করার মতো বিষয় হলো আম্মুর হাতে আঁচড়ের স্পষ্ট দাগ বসে গিয়েছিল। মনে হচ্ছিল কেউ খুবই চিকন নখ দিয়ে হাতে আঁচড় দিয়েছে। 2 হাতে আঁচড়ের দাগ ছিল। তারপর দেখতে পেলাম আম্মুর রুমের জানলাটা হালকা খোলা। আমি গিয়ে জানলা লাগিয়ে দিলাম। ওই রাতে কেউ চোখের 2 পাতা এক করতে পারলাম না। পরের দিন সকালে সিদ্ধান্ত নিলাম এই বাসায় আর এক মুহূর্তও থাকবো না। বাড়িওয়ালার সাথে যোগাযোগ করলাম জরুরিভাবে দেখা করার জন্য। 29তম দিন বিকেলে বাড়িওয়ালি বাসায় আসলো এবং আম্মু তাকে শুরু থেকে শেষ অবধি যা যা ঘটেছে আমাদের সাথে সব খুলে বলল। আমি আর আমার ছোট ভাই দুজনই তখন বাইরে। বাড়িওয়ালিকে আঁচড়ের দাগগুলো দেখালো। বাড়িওয়ালি প্রথমে কথা এড়িয়ে যেতে চাইলে আম্মু একটু চাপ দিল। তারপর বাড়িওয়ালি যা যা বলল তা শুনে আম্মু সব বুঝতে পারলো। আমি পরে আম্মুর মুখ থেকে সব শুনেছি। বাড়িওয়ালি বলছিল, আজ থেকে 5-6 বছর আগে 2011-12 সালের দিকে এই বাসা একটা ফ্যামিলি ভাড়া নেয়। ফ্যামিলি বলতে স্বামী স্ত্রী এবং তাদের একটা ছোট দুধের বাচ্চা। তো সেই মহিলার যে স্বামী ছিল সে একদমই ভালো লোক ছিল না। স্ত্রীকে অনেক মারধর করত, অনেক নির্যাতন করত, এমনকি অন্যান্য ভাড়াটিয়ারও বিষয়টা জানতো। একটা সময় মহিলাটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। একদিন এমন, ওই মহিলাকে মারধর করে তার স্বামী বাসা থেকে বের করে দেয়। তারপর 7-8 দিন হয়ে যায়, তার স্বামী ফিরে না। বাসা থেকে কেউ বেরও হয় না। পুরো বাড়ি পচা গন্ধে ভরে যায়। সবার সন্দেহ হওয়াতে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই মহিলার ঝুলন্ত লাশ পায় এবং একটা বাচ্চার লাশ বিছানার উপর পায়। তারপর পুলিশ ডাকা হলে 2টো লাশ উদ্ধার করা হয়। লাশগুলো পচে দুর্গন্ধ হয়ে গিয়েছিল। ধারণা করা হয়েছিল ওই মহিলা প্রথমে তার বাচ্চাকে খুন করে, তারপর সে নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার স্বামীকে আর দেখা যায়নি। তারপর এ বাসা বছরখানেক ফাঁকা ছিল। বছরখানেক পরে আবার আমি বাসাটা ভাড়া দিব বলে সিদ্ধান্ত নেই। ভাড়াও হয়, কিন্তু এই ঘটনা আমি গোপন রাখি। কিন্তু তারা 1 সপ্তাহ থেকে আর বাসায় থাকবে না বলে না করে দিল। আরও 4-5টা ফ্যামিলি উঠেছিল, কিন্তু কেউই টিকতে পারে না। আমি অনেক চেষ্টা করেছি বাসাটা ঠিক করার। মিলাদ পড়িয়েছি, বাড়ি বন্ধ করিয়েছি, অনেক বড় বড় হুজুরদের দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয় না। তারপর 2 বছর পর্যন্ত বাসাটা ফাঁকা ছিল।
আর তারপর আপনারা উঠেছেন। আর আপনি যে রুমে আছেন এই রুমেই মহিলাটি আত্মহত্যা করেছিল। এই বলে বাড়িওয়ালি তার কথা শেষ করলো। আম্মু বাড়িওয়ালিকে বলল, আমরাও বাসা ছেড়ে দেবো কালকের মধ্যে। 30তম দিন সকালে আমি আর আম্মু বাসা খুঁজতে বার হই। মহান আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা ভালো একটা বাসা ফাঁকা পেয়ে যাই এবং ওই দিনই সব মালামাল নিয়ে আমরা ওই বাসা ছেড়ে দিই। আম্মুকে আগেই নতুন বাসায় পৌঁছে দিয়ে আমি আর আমার ছোট ভাই সব মালামাল পিক আপে করে যখন রওনা দিলাম, আমি শুধু পেছনে ফিরে বাড়িটির 5 তলায় তাকাচ্ছিলাম। চোখ পড়ল আমার রুমের জানলার দিকে। মনে হচ্ছিল সেই মহিলাটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটির জন্য একটু খারাপ লাগতে লাগলো। আসলে প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে, ইতিহাস ঘাটলেই তা বের হয়ে আসে। আমরা চলে যাব আফনান ভাইয়ের সাথে, কোনো কথা হবে না, সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের আরো অনেক অতিথি আছেন। চলে যাই সেকেন্ড ঘটনায় এবং তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম ইমাম হাসান। উনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন। ওনার বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালি গ্রামে। ঘটনাটি ওনার মায়ের সাথে ঘটেছিল প্রথম অংশ, আর পরের অংশ আরেকটি পরিবারের সাথে ঘটেছিল, তারাও তার আত্মীয়। ঘটনাটির সময়কাল 2009 কি 10 সালের দিকে। তো ওনাদের বাড়ি চরখালির কচা নামক একটা নদী রয়েছে, এই নদীর তীরে। ওনার বাবা বিভিন্ন ধরনের মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বাংলা চৈত্র মাসের দিকে ওনাদের ওই এলাকায় চিংড়ির রেণু পোনাগুলো নদী থেকে ধরা হয়, আর সেই পোনাগুলো সংরক্ষণ করা হয়, সেগুলো আবার বিক্রি করা হয়। ওই এলাকার অনেক লোকই এই কাজের সাথে জড়িত রয়েছেন। একটা নেট বা জাল, এই জালের এক অংশে দড়ি বা রশি থাকে। নদীর এ মাথা থেকে ও মাথা, মানে এপার থেকে ওপার, গলা সমান পানি থাকে যখন, তখন আর কি এপাশ থেকে ওপাশ হেঁটে হেঁটে যেতে হয়। তো এর মাঝে অনেক মাছ, বিশেষ করে চিংড়ি মাছের যেই রেণু পোনাগুলো, সেগুলো পড়ে যায়। আর অনেক সময় অনেক অন্য মাছও পড়ে আর কি। এর ভিতরে বেশ কিছু ময়লা আবর্জনাও জালে যুক্ত হয়ে যায়, সব কিছুই তুলে আনতে হয় আর কি। আর সেখান থেকে এই ময়লা আবর্জনাগুলো আলাদা করে চিংড়ির রেণু পোনাগুলো সংরক্ষণ করতে হয়। একটা নির্দিষ্ট সময়ে শুধু এই রেণু পোনাগুলো পাওয়া যায়। এই রেণু পোনাগুলো আবার অন্য জায়গায় বিক্রি করা হয়, তারা আবার সেটা চাষ করেন। এই রেণু পোনাগুলো আবার নদীর একটা বিশেষ জায়গায় জালের মধ্যে সংরক্ষণ করে কিছুটা বড় করা হয়, সেটা আবার আর একজনদের কাছে বিক্রি করেন। এভাবে কিন্তু এই রেণু পোনার যে ব্যবসাটা, এটা চলে। অনেকেই এই প্রফেশনের সাথে জড়িত হয়ে যান ওই নির্দিষ্ট সময়ে। তো এরকমই একটা সময়ে অনেকেই কাজ করছিলেন। এর মধ্যে ইমাম হাসান ভাইয়ের মাও বসা ছিলেন। তারপর তার একজন চাচাতো দাদি এবং তার ছেলেও এই কাজ করছিলেন। আর সেই দাদির সাথে তার মেয়েও ছিল, আর মেয়ের যে হাজবেন্ড সেও ওই রেণুপোনা ধরতো, সেও ওই সময় ছিল। তো ইমাম হাসান ভাইয়ের মা নদীর একেবারে তীরে বসে, নদীটাকে পেছন দিকে রেখে, অর্থাৎ পেছন সাইডে রেখে বসে তার কাজ করছিলেন। দিনের বেলাতে ঘটনা ঘটছিল। হঠাৎ করে এক ধরনের একটা শব্দ পান উনি। পানির মধ্য দিয়ে কেউ যদি উঠে আসে, অর্থাৎ ডুব দিয়ে উঠে এসেছে, হেঁটে হেঁটে আসছে, এক ধরনের কিন্তু ছলাৎ ছলাৎ আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ উনি পাচ্ছিলেন। তো ওনার মা কি মনে করে পেছন দিকে তাকিয়েছেন, তাকিয়েই বেশ একটু বিব্রত বোধ করেন। একটা অপরিচিত পুরুষ লোক উঠে এসছে। ওখানে যারা কাজ করতেন সকলেই একে অন্যের চেনা ছিল, অধিকাংশ লোকই সবাই সবার আত্মীয় স্বজন ছিল। হঠাৎ করে এরকম একজন অপরিচিত লোক উঠে আসছে, এটা দেখে উনি বেশ বিব্রত হয়েছেন, কিছুটা ভয়ও পেয়েছেন যে এই লোকটা এভাবে হুট করে কোথা থেকে চলে আসলো, আগে তো কখনো এই এলাকায় একে দেখি নাই, আর কেমন যেন রহস্যময় চেহারা, কেমনভাবে তাকিয়ে আছে। ওই লোকটা কিন্তু এক দৃষ্টিতে এই হাসান ভাইয়ের মায়ের দিকে তাকিয়ে আছেন আর মিটিমিটি করে হাসছে। হাসিটা ছিল বেশ রহস্যময়। তো এই লোকের এরকম মিটিমিটি হাসি দেখে হাসান ভাইয়ের মা বেশ ভয়ই পান। চিন্তা করলেন যে এই লোকের কি উদ্দেশ্য, এখানে উঠে আসছে এইভাবে। কিছুটা দূরেই ওই যে চাচাতো দাদি এবং তার মেয়ে ছিল,
হাসান ভাইয়ের মা ওখান থেকে উঠে গিয়ে তাদের পাশে দাঁড়ালেন। ওই যে লোকটা, ওই লোকটা কিন্তু হাসান ভাইয়ের মায়ের পিছু পিছু হাঁটা শুরু করেছে। যেই দুইজনের কাছে গিয়ে হাসান ভাইয়ের মা দাঁড়িয়েছেন, তারাও কিন্তু তাদের কাজে মনোযোগী ছিল। কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে খুব বেশি তাদের মাথা ব্যথা নাই। ওই যে লোকটা উঠে আসছে, একটু পাগল কিসিমের লোক, এই লোকটা কিন্তু হাসান ভাইয়ের মায়ের পিছু ছাড়ে নাই, পিছু পিছু হাঁটছে। হাসান ভাইয়ের মা একটা পর্যায়ে কি করলেন, এই যে যে চাচাতো দাদি এবং তার মেয়ে এখানে বসেছিল, তাদের চতুর্দিকে চক্রাকারে হাঁটছেন। ওই লোক তার পিছু পিছু হাঁটছে এবং হালকা করে, অর্থাৎ মৃদু মৃদু হাসছে। হাসির কোনো শব্দ হচ্ছে না, মৃদু হাসি আর কি। এরকম করে বেশ কিছুক্ষণ চলে যায়। এর মধ্যে কি হয়, হাসান ভাইয়ের বাবা চলে আসেন। তোর বাবাকে দেখে হাসান ভাইয়ের মা তার কাছে ছুটে যান এবং বলেন যে, এই দেখো তো, এই লোকটা কেমন কেমন করতেছে, আমার পিছু লাগছে, আমার পিছু পিছু ঘুরতেছে। তখন হাসান ভাইয়ের বাবা বলেন যে, আরে এটা দেখে মনে হচ্ছে পাগল, কোত্থেকে উঠে আসছে, পাগলরে দেখে এত ভয় পাওয়ার কিছু নেই, তুমি যে কাজ করতেছিল সেটা করো। এই যে আরও কিছু জিনিস নিয়ে আসি এর ভিতর থেকে, চিংড়ি রেণুপোনাগুলো বাছাই করো। এই বলে অসংখ্য কর্দমাক্ত কিছু জিনিস, ময়লা আবর্জনা এগুলো দিয়ে যান, যেটা পানির মধ্যে থেকে তুলে আনতে হয়। এর ভিতরেই কিন্তু রেণুপোনা থাকে আর কি। তো এগুলো বাঁচতে হয়। তো উনি দিয়ে গেলেন, কিন্তু হাসান ভাইয়ের মায়ের মনে কিন্তু ভয় কাজ করছিল। আর ওই যে লোকটা, ওই লোকটা কিন্তু হাসান ভাইয়ের বাবাকে দেখে একটু দাঁড়িয়ে গিয়েছেন, একটু সময়ের জন্য। যেই না হাসান ভাইয়ের বাবা চলে গেছেন, আবার কিন্তু সে হাসান ভাইয়ের মায়ের কাছে আসার চেষ্টা করছে। এই সময় এই যে চাচাতো দাদি, এই চাচাতো দাদির মেয়ের যে হাজবেন্ড, সে এসে পড়ে। সে আবার বেশ রাগী ছিল। তখন হাসান ভাইয়ের মা এই লোকটার কাছে গিয়ে বলে যে, এই বাবা দেখো তো, এই লোকটা কতক্ষণ ধরে এরকম পিছু পিছু ঘুরতেছে। তখন এই চাচাতো দাদির মেয়ের হাজবেন্ড সে কি করে, ওখানে গিয়ে বলে, বেটা কে রে বেটা তুই, আর এখানে এতগুলো মহিলা মানুষ কাজ করতেছে, তুই এখানে আসছিস কেন, তোর কি লজ্জা শরম নাই, যা এখান থেকে ভাগ। এই কথা শোনার পর ওই লোকটা কিছু বলে না, খালি হাসে। আর হাসি নিঃশব্দের হাসি, কোনো শব্দ হচ্ছে না। তো কয়েকবার কথা বলার পর যখন দেখে যে হাসছে তো হাসছেই, তখন এই মেয়ের হাজব্যান্ড, অর্থাৎ চাচাতো দাদির মেয়ের হাজব্যান্ডের রাগ হয়ে যায়, ঠাস করে একটা চর মেরে বসেন ওই লোকটাকে, আর ধাক্কা দিয়ে বলেন, যা এখান থেকে। তো চর খাওয়ার পর আর ধাক্কা খাওয়ার পর ওই লোকটা ওখান থেকে চলে যখন যাবে, হাঁটা শুরু করেছে, তখন এই চরটা যিনি মেরেছেন উনি খেয়াল করেন যে এই পাগল কিসিমের লোকটার আঙ্গুলগুলোতে অনেকগুলো পাথরের আংটি, সেগুলো বেশ কালারফুল, অর্থাৎ কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা সবুজ, কোনোটা সাদা, এরকম। এই লোকটার হাতে এতগুলো আংটি নিশ্চয়ই দামি পাথরের হবে। এটা দেখে কিন্তু ওনার লোভ লেগে যায়। উনি বলে, এই একটা আংটি দিয়ে যা আমাকে। ওই লোকটা কিন্তু একটা কথাও কিন্তু কখনো বলে নাই, শুধু ওই যে মৃদু মৃদু হেসেই চলছে। ওই লোকটা কথা বলে না, কিন্তু সে দেয় না, কথাও বলে না, সে হেঁটে যাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে কি করে, ওই লোকটার হাত চেপে ধরে খপ করে এবং জোর করে হাত থেকে একটা আংটি ছিনিয়ে নেয়। তখন ওই লোকটা প্রথমবারের মতো কথা বলে ওঠে। তখন বলে, তুই আমাকে মারলি, কিছু বললাম না, তুই আমার আংটিটা ছিনিয়ে নিলি, মজা বুঝবি তুই। এই বলেই সে কোথায় যেন হেঁটে চলে যায়, তাকে আর দেখা যায় না। এই দৃশ্যগুলো কিন্তু হাসান ভাইয়ের মা দূরে বসে দেখছিল। এর ঠিক দুদিন পরের ঘটনা। এই যে দাদির যে মেয়ে, অর্থাৎ যেই চাচাতো দাদি, তার যে মেয়ের কথা বললাম, সেই মেয়ের হাজব্যান্ডই তো এই চট থাপ্পড় মারার কাজগুলো তো করলো, আংটি কেড়ে নেওয়ার কাজটা করলো। তো ওই মেয়ের 4 ছেলে এবং 2 মেয়ে ছিল। 2 দিন পরে হয় কি, তার ছোট ছেলে এবং সেজো ছেলে যায় এই নদীর পাড়ে গোসল করতে। তো অনেকক্ষণ গোসল করার পর বাসায় যাবে, ছোট ছেলে কোনোভাবেই যাবে না। সেজো ছেলে জোর করে নিয়ে আসে, টানতে টানতে, যে ওট ওট, যেতে হবে বাসায়, মা বকবে। তো বাড়ির কাছাকাছি যখন আসছে, ছোট ছেলে ভাইয়ের হাতে কামড় বসিয়ে দেয়, আর কামড় খেয়ে সেজো ছেলে ব্যথায় হাত ছেড়ে দেয়। ছোট ছেলে কি করে, দৌড়ে চলে যায় আবার নদীতে গোসল করতে। অনেকক্ষণ হয়ে যায়,
ছোট ছেলে বাসায় আসে না, এই তো খোঁজ শুরু হয়ে যায়, চারপাশে খোঁজার পরেও পাওয়া যায় না। তখন একজন মহিলা বলে ওঠে যে আমি যখন গোসল করি তখন ও এসে আমার কাছ থেকে সাবান নিয়ে মাথায় মেখে নদীতে ঝাঁপ দেয়, তারপর তো আমি আর খেয়াল করি নাই ও উঠছে কি ওঠে নাই। তখন লোকজন সেখানে চলে যায়, যেখানে ঝাঁপ দিয়েছে সেখানে খুঁজতে থাকে সবাই। বেশিক্ষণ খুঁজতে হয়নি, অল্প সময়ের মধ্যেই ছেলেটিকে পাওয়া যায়, মাথাটা মাটির নিচে গাঁথা অবস্থায়। ওই অবস্থায় তুলে হসপিটালে নিয়ে যাওয়া হলেও আসলে অনেক আগেই ছেলেটি মারা গিয়েছিল। তাকে বাসায় আনা হয়, গোসল দেওয়া হয়, দাফন কাফন করা হয়। সবচেয়ে রহস্যময় ব্যাপার যেটা ঘটে সেটা হচ্ছে, যখন দাফন কাফন করা হয়ে যায় কিছুক্ষণ পর পর অদ্ভুত চেহারার এক একজন পাগল ওই বাড়িতে আসে। একসাথে না, কিন্তু একজন যায়, কিছুক্ষণ পরে আরেকজন আসে এবং ওই দাদির মেয়েকে বলে, পাগলগুলো বাচ্চার মাকে বলছে কান্না করিস না, যে যাবার সে চলে গেছে, ধৈর্য ধর, নিশ্চয়ই ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। এভাবে কিছুক্ষণ পর পর একটা করে পাগল আসতো আর এই কথা বলে সান্ত্বনা দিয়ে চলে যেত। এই পাগলগুলো কোত্থেকে আসতো, কোথায় চলে গেল, কারা ছিল, এদেরকে আগেও কেউ কখনো দেখেনি, পরেও কেউ কখনো দেখেনি। রহস্যময় এই পাগলগুলো কোত্থেকে এসেছিল, কোথায় চলে যেত, এটা আজও রহস্যই রয়ে গেছে। কেনই বা 2 দিন আগে একজন পাগল নদীর ভেতরের থেকে উঠে আসলো? কেন হাসান ভাইয়ের মায়ের পিছনে সে লেগেছিল? এটাও জানা যায় না, কেউ এটা বলতে পারেনি। আর সেই চাচাতো দাদির মেয়ের হাজবেন্ড, সে যে কাজটি করেছিল, এটা একটা গর্হিত অপরাধ। প্রথম কিছু কাজ এটা শালীনতার দিক বিবেচনায় সেটা ঠিক ছিল, কিন্তু পরবর্তী তার হাত থেকে আংটি কেড়ে নেওয়ার লোভের বশবর্তী হয়ে নিঃসন্দেহে কাজটি ভালো ছিল না। তার খেসারত ছোট্ট একটি নিষ্পাপ বাচ্চাকে দিতে হয়েছিল। আমরা সর্বদা পাগলদের সাথে আচরণের বিষয়ে সতর্ক থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি হাসান ভাইকে এমন একটি ঘটনা আমাদেরকে শেয়ার করার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা পাবো ইনশাল্লাহ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে এবার একটা অডিও ক্লিপে যাব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আমি জানি আপনি ভালোর দলে। যেহেতু 2010 সাল থেকে আপনার সঙ্গে ছিলাম, আছি, আর যতদিন এই পথ চলা আপনার সঙ্গেই থাকবো। আমি জিএম নিশাদ জাহান, যশোর মনিরামপুর থেকে বলতেছি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। আশা করি সকলের ভালো লাগবে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি ঘটে আমারই একটা ফ্রেন্ডের সাথে। ঘটনার ভিতরে যে সকল নাম ব্যবহার করব, সকল নামই ছদ্মনাম হিসাবে ব্যবহার করব। ছদ্মনাম কেন ব্যবহার করব সেটা ঘটনার ভিতরেই আপনারা জানতে পারবেন। যেহেতু ঘটনাটা অনেক বড়, তো আর বেশি কথা বলবো না, আমি আমার ঘটনায় চলে যাই। আমার ফ্রেন্ড আমার সাথে ঘটনাটি যেভাবে শেয়ার করছে, আমি তার মতো করেই বলার চেষ্টা করতেছি, বাট ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি অতটাও ভালো গুছিয়ে কথা বলতে পারি না। ফ্রেন্ডের নাম বিপ্লব, ছদ্মনাম। বিপ্লব আমার সাথে যেভাবে ঘটনা শেয়ার করছে, আমি বিপ্লবের মতো করেই বলতেছি। আমি বিপ্লব। আমি যখন 10ম শ্রেণীতে পড়ি, 8ম শ্রেণীর একটা মেয়েকে খুব বেশি ভালো লাগে। ভালো লাগা থেকে এক পর্যায়ে তাকে আমি ভালোবেসে ফেলি। তো ভালোবাসার একটা পর্যায়ে মেয়েটাকে আমি প্রপোজ করি, কিন্তু মেয়েটা আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে না, আমার প্রপোজাল প্রত্যাখ্যান করে। তো আমি আমার মনকে এটা ভেবে সান্ত্বনা দিই যে
একটা মেয়েকে ফার্স্ট টাইম প্রপোজ করলাম, সে তো আর এক চান্সেই হ্যাঁ করবে না, তার পিছু ঘুরতে হবে। ঘুরতে ঘুরতে হয়তো বা একটা দিন সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। তো যে কথা সেই কাজ, আমি মেয়েটার পিছে সময় ব্যয় করতে থাকি, মেয়েটাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকি। তো কোনোভাবেই মেয়েটাকে ইমপ্রেস করতে পারতেছিলাম না বা কোনোভাবে রাজি হচ্ছিল না। এভাবেই দিনকাল কাটতে থাকে। একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই, পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হই, কলেজে ভর্তি হই। কলেজে ভর্তি হওয়ার পরে মেয়েটার সাথে যোগাযোগ একটু কম হয়ে যায়, বাট ভালোবাসাটা বাড়তে থাকে। এখানে বলে রাখি, মেয়েটার বাড়ি আমাদের বাড়ির থেকে মাত্র 5 মিনিটের পথ। আমি যে স্কুলে পড়াশোনা করতাম ওই স্কুলে যাওয়ার পথে আর কি মেয়েটার বাড়ি পড়ে। তো যেহেতু আমি ওই স্কুল মাঠেই খেলাধুলা করতাম, আর সেহেতু এই খেলাধুলা করতে যাওয়ার সময় আসার সময় মেয়েটাকে দেখার চেষ্টা করতাম, কথা বলার চেষ্টা করতাম। কখনো হতো, কখনো হতো না। তো এভাবেই দিনকাল কাটতে থাকে। এখানে মেয়েটার নাম আমি সুমি হিসাবেই ধরি, ছদ্মনাম। বলে রাখি, আমার স্বাস্থ্য ভাই মিনারুল, ছদ্মনাম। সুমি মিনারুল একই ক্লাসে পড়তো। আর মিনারুল আর সুমির ভিতরে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মিনারুল আর আমি যেহেতু সমবয়সী, 2-1 বছরের ছোট বড়, তো বন্ধুর মতোই চলাফেরা করতাম, খেলাধুলা চলাফেরা সবই একসাথেই করতাম। তো আমি মিনারুলের সাথে আমার কথাগুলো শেয়ার করি যে তোদের ক্লাসের আর সুমিকে খুব ভালো লাগে, তাকে আমি ভালোবেসে ফেলছি, তা তুই একটু সুমিকে বলে দেখ সুমি কি বলে। তো মিনারুল বলে যে আচ্ছা ঠিক আছে, আমি সুমির সাথে কথা বলবো, কথা বলে দেখি সুমি কি বলে। মিনারুল সুমিকে বলে আমার সম্পর্কে, বাট মিনারুলের সাথেও একই কথা বলে যে প্রেম ভালোবাসা আমার জন্য না, বা আমি এই মুহূর্তে প্রেম ভালোবাসা করতে চাই না। তো আমি তারপরেও হাল ছাড়ি না, সুমির পিছে সময় ব্যয় করতে থাকি, তাকে ইমপ্রেস করার চেষ্টা করি, তার পিছে ঘুরতে থাকি। তো কোনোভাবেই তাকে আমি রাজি করতে পারতেছিলাম না। এভাবেই কেটে যায় আরো 2টা বছর। আমি এইচএসসি পরীক্ষা দিই। এইচএসসি পরীক্ষার পরে যে 3টা মাস থাকে অবসর সময়, ওই 3টা মাসে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে একটা মেয়ের পিছে আমি 3টা বছর ঘুরলাম, বাট তাকে রাজি করাতে পারলাম না। তো যে কোনো ভাবেই তাকে আমার করে আমি শুনবো। মনের ভিতরে একটা জিদ চলে আসে, আর জিদের কারণে আমি সিদ্ধান্ত নিই যে আমি সুমির উপরে ব্ল্যাক ম্যাজিক করব। তো যে ভাবা সেই কাজ, আমি কবিরাজ খুঁজতে থাকি, 2-3 জায়গা থেকে ব্ল্যাক ম্যাজিক করি, কিন্তু কোনো ফল পাই না। তো যেহেতু 2-3 জায়গা থেকে ব্ল্যাক ম্যাজিক করছি, কোনো ফল পাই নাই, তো আরো কবিরাজ খুঁজতে থাকি। একটা পর্যায়ে আমি একটা কবিরাজের সন্ধান পাই আমাদের বাড়ির থেকে আনুমানিক 30-35 কিলো দূরে। তো আমি সেই কবিরাজের বাড়িতে যাই। যাওয়ার পরে আমি দেখি যে কবিরাজ দুপুরবেলায় খাওয়া দাওয়া করতেছে। তো আমাকে দেখে কবিরাজ জিজ্ঞাসা করে, বাবা তুমি কে, কোথা থেকে আসছো, কেন আসছো? তো আমি কবিরাজকে বলি আপনি খাওয়া দাওয়া শেষ করেন, খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আপনার সাথে কথা বলবো। কবিরাজ আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি বারান্দায় বসো, আমি খাওয়া দাওয়া শেষ করে আসি। তো আমি বারান্দায় বসি। বসার পরে কবিরাজ আসে। আসার পরে আমার কাছে জিজ্ঞাসা করে যে আমি কেন আসছি। তো আমি কবিরাজের সাথে সব কথা খুলে বলি যে আমি একটা মেয়েকে ভালোবাসি, আজ 3টা বছর ধরে তার পিছু পিছু ঘুরতেছি, বাট তাকে আমি কোনোভাবে রাজি করাতে পারিনি। তো আপনি কবিরাজি বিদ্যার মাধ্যমে কোনো কিছু করতে পারবেন কিনা? তো কবিরাজ আমাকে বলে যে হ্যাঁ আমি পারবো, তবে আমাকে কিছু জিনিস জোগাড় করে দিতে হবে। তো আমি বলি যে কি জিনিস জোগাড় করে দিতে হবে? তো কবিরাজ বলে যে জিনিসগুলো জোগাড় করে দেওয়ার পরে আমি যে প্রসেসিং গুলো তোমাকে বলবো, সেই প্রসেসিং গুলো যদি তুমি 100% পূরণ করতে পারো তাহলেই আমার কবিরাজি বিদ্যা সফল হবে, আর যদি না করতে পারো তাহলে কোনো ফল পাবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে, কি জোগাড় করতে হবে? তখন কবিরাজ আমাকে বলে যে কিছু পরিমাণ সরিষা, মেথি, আর সরিষার তেল, আর 3টা ডিম। তো আমি কবিরাজের বলি যে আমি এটা এখনই তো বাজার থেকে কিনে আনতে পারবো। কবিরাজ আমাকে বলে যে না,
বাজার থেকে কিনে আনলে হবে না, আমি যেভাবে বলবো সেইভাবেই জিনিসপত্রগুলো জোগাড় করতে হবে, সংগ্রহ করতে হবে। তো আমি বলি যে আচ্ছা বলেন। তো কবিরাজ আমাকে বলে যে সরিষার মেথি তুমি যে দোকান থেকে কিনবা, দোকানদার যে দাম চাইবে সেই দামই তোমাকে দিয়ে আসতে হবে, কোনো দামাদামি করতে পারবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। আর সরিষার তেল এটা তোমাকে জোগাড় করতে হবে এমন ভাবে যে যেখানে সরিষা ভাঙ্গায় অর্থাৎ ঘানিতে সকালবেলায় ফার্স্ট সিরিয়ালের যে লোকটা সরিষা ভাঙ্গানোর জন্য আসবে, আর ওই সরিষা ভাঙ্গানোর সময় প্রথম যে ফোঁটা তেল বের হবে ওই প্রথম ফোঁটা তেল তোমাকে সংগ্রহ করতে হবে, আর সঙ্গে আরো কিছু তেল তুমি মিশাই নিয়ে আসবা। আর 3টা ডিম হতে হবে, একটা মুরগির লাইফে প্রথম যে ডিম পাড়ে ওই ডিম হতে হবে, অর্থাৎ মুরগির প্রথম ডিম হওয়া লাগবে 3টা ডিম, 3টা মুরগির। তো আমি এটা শুনে একটু ভেবাচেকা খেয়ে যায় যে একটা মুরগি কবে কখন প্রথম ডিম পাড়তেছে সেটা আমার পক্ষে তো জানা সম্ভব না। তো আমি এটা কিভাবে ম্যানেজ করব? তো কবিরাজকে আমি বলি যে আঙ্কেল এটা আমি কিভাবে ম্যানেজ করব, তা আপনি কি একটু পারেন না এটা ম্যানেজ করে দিতে? তো কবিরাজ প্রথমে না করে। তো আমি কবিরাজকে অনেক অনুরোধ করি, অনুরোধ করার পরে কবিরাজ এক পর্যায়ে আমার কাছে কিছু টাকা দাবি করে যে তুমি এই টাকাটা দিতে পারলে আমি ডিম ম্যানেজ করে দিব। তো আমি তাতে রাজি হই। তো কবিরাজ আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, তো আমি ডিম ম্যানেজ করার পরে তোমাকে ফোন দিব, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, ফোন দেওয়ার পরে তুমি আসবা। তো আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আমি অন্যান্য যে জিনিসপত্রগুলোর কথা বলছে আমি সেগুলো সংগ্রহ করি। সংগ্রহ করে কবিরাজের জন্য অপেক্ষা করতে থাকি যে কবিরাজ কবে ফোন দেয়। আনুমানিক 10-12 দিন পরে কবিরাজ আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে তুমি কালকে আসো, তোমার কাজ আমি কালকে করব রাত 10টার সময়, 10টার পরে। তো আমি বাসার থেকে সেইভাবেই রওনা দিই। আনুমানিক 9টা 9:30টার সময় কবিরাজের বাসায় যে উপস্থিত হই। কবিরাজ আমাকে বলে যে অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে আসছি কিনা। তো আমি বলি যে হ্যাঁ নিয়ে আসছি। তো কবিরাজের হাতে সব বুঝাই দিই। বুঝানোর পরে কবিরাজ আমাকে বলে যে আমি যেদিকে যাব তুমি আমার সঙ্গে সঙ্গে যাবা আর কি। তো কবিরাজ হাঁটতে থাকি, আমি কবিরাজের পিছে হাঁটতে থাকি। আনুমানিক 25 থেকে 30 মিনিট হাঁটার পরে আমরা উপস্থিত হই একটা শ্মশানের কাছে। এখানে বলে রাখি শ্মশানে যাওয়ার সময় মানে কিছু দূর থেকে কোনো আলো কোনো বাড়িঘর বা কোনো আলো আর দেখতে পায় না, অর্থাৎ শ্মশানটা একটা নিরিবিলি জায়গা, আশেপাশে কোনো বাড়িঘর নাই। এখানে শ্মশানটার বর্ণনা দিয়ে দিই। শ্মশানটা একটা ছোট খালের উপরে অবস্থিত। শ্মশানের আশেপাশে প্রচুর পরিমাণে বন জঙ্গল বাগান, আর শ্মশানটা যে আহামরি বড় তাও না, ছোটখাটো একটা শ্মশান। তো শ্মশানে ঢোকার আগে কবিরাজ আমাকে বলে যে তোমার কাছে কি ফোন আছে? তা আমি বলি যে হ্যাঁ আছে, ফোন আছে। তা কবিরাজ আমাকে বলে যে ফোনটা বন্ধ করো। আমি ফোনটা যখন বন্ধ করি তখন দেখি যে 11টা বাজতে 2 মিনিট বাকি আছে। তো আমরা শ্মশানের ভিতরে ঢুকি। ঢোকার পরে কবিরাজ মাটিতে একটা বৃত্ত আঁকে। বৃত্ত আঁকার পরে আমাকে ওই বৃত্তর ভিতরে বসতে বলে, আর বলে যে এর ভিতরে এই শ্মশানের ভিতরে যাই হয়ে যাক না কেন আমি না ডাকা পর্যন্ত তুমি যেন বৃত্ত থেকে বের হবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো আমাকে বৃত্তর ভিতরে বসিয়ে কবিরাজ শ্মশানের যে চিতা আছে যেখানে মানুষ পোড়ায় ওর উপরে ওঠে সকল জিনিসপত্র নিয়ে। তো উঠে কবিরাজ তার আসনে বসে। আসনে বসে রিচুয়াল শুরু করে। তো রিচুয়াল শুরু করার 1-2 মিনিট পর থেকেই আর কি শ্মশানের ভিতরে ঝড় শুরু হয়, প্রচুর পরিমাণে ঝড়। এত ঝড় যে সে মনে হচ্ছিল যে সকল গাছপালা আমাদের গায়ের উপর এসে পড়বে ভেঙে চুরে, সেরকম একটা অবস্থা। কিন্তু কোনো বাতাস শরীরে লাগে না, গায়ে লাগে না। তো মানে খুব বেশি ভয় করতেছিল, যার কারণে আমি চোখ বন্ধ করে ফেলি। যেহেতু বাতাস আমার গায়ে লাগতেছে না, তো আমি চোখ বন্ধ করে ফেললে তো আর কোনো কিছু দেখতে পারবো না। তো
যার কারণে আমি চোখ বন্ধ করে ফেলি। চোখ বন্ধ করে যখনই ফেলি তখনই শুরু হয় অন্য একটি ঘটনা। ঘটনাটা এরকম যে প্রথমে কিছু হাসির শব্দ ভেসে আসে, পরবর্তীতে কান্নার শব্দ, মানে কানের ভিতরে আসে আর কি কান্নার শব্দ থেমে যে শুরু হয় একটা পৈশাচিক চিৎকার। মানে সেই চিৎকারের কথা আসলে ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না। তো এতটুকু বলতে পারি, চিৎকারটা ছিল এমন, কোনো মানুষ যদি মারা যায় আর মৃত্যুর সময় যে কষ্টটা পায়, সেই কষ্টের কারণে যদি কেউ চিৎকার করে সেরকমই চিৎকার আর কি। তো এমনটাই মনে হচ্ছিল যে শয়ে শয়ে মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, আর সেই কাতরানোর শব্দটাই কানে ভেসে আসতেছে। তো আস্তে আস্তে শব্দটা বাড়তে থাকে, একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আমার কান ফেটে যাবে, সেরকম একটা অবস্থা। কোনো কিছু সহ্য করতে না পেরে আমি কান এঁটে ধরি, কিন্তু শব্দের মতোই হয়ে যায়, কান এঁটে ধরলেও কোনো কাজ হয় না। এভাবে কতক্ষণ সময় যায় বলতে পারি না। একটা সময় দেখি যে ঝড়ও নাই, কোনো শব্দও নাই, সবকিছুই ঠান্ডা। তো আমি তখনও চোখ খুলি না। তো মানে পাশ থেকে শুনে যে কবিরাজ আমাকে ডাকতেছে যে ওঠো। আমি উঠে কেবলমাত্র পা বৃত্ত থেকে বের করব, এর ভিতরেই কবিরাজ সীতার উপর থেকে আমাকে ধমকের স্বরে বলে যে তোমাকে না বলছি যে যাই কিছু হয়ে যাক বৃত্ত থেকে বের হবা না আমি না ডাকা পর্যন্ত। তো কবিরাজ যখন এই কথা বলে আমি একটু অবাক হই যে এই মাত্রই না আমাকে ডাকলো। তো কোনো কিছু না বুঝে আমি আবারও বৃত্তর ভিতরে বসে পড়ি, আবারও চোখ বন্ধ করে ফেলি, কান এঁটে ধরি, আবারও সেই শব্দ, আবারও সেই ঝড় শুরু হয়। এইভাবে কতক্ষণ যায় জানি না, মনে হয় 15-20 মিনিট এইভাবেই চলে। তো চলার পরে রিচুয়াল শেষ হয়, কবিরাজ আসে, এসে আমার গায়ে হাত দিয়ে আমাকে ডাকার পরে আমরা বের হই, শ্মশান থেকে বের হই। বের হওয়ার পরে আমি ফোনটা অন করেই আমি অবাক হয়ে যাই যে আমি দেখি যে ভোর 4টা বাজে। তো আমি একটু অবাক হই এই কারণে যে আমরা ঢুকছি 11টার সময়, আনুমানিক 1 ঘন্টায় লাগুক, তার বেশি লাগার কথা না, 4টা কিভাবে বাজে এই ভাবতেই আর কি কবিরাজের বাসায় চলে আসি। যেহেতু সারা রাত জাগা ছিলাম, একটু ক্লান্ত, তো আমি কবিরাজের বাসায় যেয়ে ঘুমাই পড়ি। সকালবেলায় কবিরাজি আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলে যে এই যে রিচুয়াল করছি, এখন আমি যেভাবে যা করতে বলবো সেভাবে যদি তাই করতে পারো তাহলে তুমি সাকসেস হতে পারবা, যদি না করতে পারো তাহলে আর কোনো কিছু করার নাই, কোনো কিছু হবে না। তো আমি বলি যে কি করতে হবে বলেন। তখন কবিরাজ একে একে সবগুলা জিনিস বের করে, প্রথমে মেথি আর সরিষা বের করে দিয়ে বলে, আর সঙ্গে কিছু পরিমাণ সিঁদুর। তো কবিরাজ আমাকে বলে যে মেথি আর সরিষা একসঙ্গে পোড়াতে হবে, যখন পোড়াবা তখন ওই সিঁদুর আর কি ওর ভিতরে ছিটাই দিতে হবে। আর এই যে সরিষার তেল, এটা মেয়ে শরীরে কোনোভাবে লাগাই দিতে হবে অথবা ছিটাই দিতে হবে। তো আমি বলে যাচ্ছে ঠিক আছে। পরবর্তীতে ডিম বের করে, 3টা ডিমের গায়ে 3 কালারের লেখা, একটা ডিমের গায়ে সাদা কালারের লেখা আরবিতে, আর একটা ডিমের উপরে কালো কালার দিয়ে লেখা, একটা ডিমের উপরে লাল কালার দিয়ে লেখা, সবই আরবিতে লেখা। তো আমাকে বলে যে এই সাদা কালারের লেখা যে ডিমটা, এটা পুঁততে হবে দোসুলাই, অর্থাৎ আমাদের যশোরের ভাষায় মাটির চুলা, এক পাশে তরকারি এক পাশে ভাত, মানে কাঠ ঢুকানো ছিদ্র একটাই, যাকে আমাদের যশোরের ভাষায় দোসুলা বলে, অন্যান্য জায়গায় কি বলে আমি জানি না। তো দোচুলায় পুঁততে হবে। মনে রাখতে হবে যেদিন রাতে তুমি এই ডিমটা পুঁতবা, ওই দিন পরের দিন সকাল বেলায় ওই চুলায় রান্না হওয়া লাগবে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। আর লাল কালার আর কালো কালারের যে লেখা যে ডিম 2টা, এটা পুঁততে হবে জোড়া কবরে, অর্থাৎ স্বামী স্ত্রীর কবরে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো কবিরাজ এখানে বলে যে এই ডিম পোতা আর সরিষা পোড়ানো এটা একই রাতে করতে হবে, আর মনে রাখতে হবে রাত 12টার পরে 4টার ভিতরে করতে হবে, অর্থাৎ 12টার আগেও করা যাবে না, 4টার পরেও করা যাবে না। তো আমি সবকিছু বুঝে নিয়ে কবিরাজের কাছ থেকে
বিদায় হয়ে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে ভাবতে থাকি যে এখন কিভাবে কি করা যায়। আমার অতটাও সাহস ছিল না যে আমি একা একা কোনো কিছু করব। তো এখানে বলে রাখি, আমি কবিরাজের কাছে একটা প্রশ্ন করি যে আমি মানে একা একা কাজ করা যাবে কিনা বা অন্য কেউ করলে হবে কিনা। তো কবিরাজ আমাকে বলে যে একা একাই করতে হবে, কিন্তু অন্য যে কেউ করলে হবে। তো মনে রাখতে হবে যে সঙ্গে লোকও যাওয়া যাবে। মনে রাখতে হবে যে কবরে তোমরা ডিমটা পুঁতবা, ওই কবর থেকে এতটাই মানে যে পুঁততে যাবে তার থেকে এতটাই দূরত্বে থাকতে হবে যে একে অপরের কেউ কাউকে যেন দেখতে না পাই। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো আমি বাসায় আসার পরে ভাবতে থাকি যে কি করব। তো একটা পর্যায়ে আমি মিনারুলের সাথে সব ঘটনা শেয়ার করি। তো মিনারুল আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, কবে কি করবে আমাকে একটু জানাস, আমি তোর সঙ্গে থাকবো। এখানে বলে রাখি, আমার ফুফুর বাড়ি আমাদের বাড়ির থেকে একটু দূরে। তো আমার ফুফাতো একটা ভাই আছে যার নাম হলো মামুন। আমরা তিনজন, মামুন, আমি আর মিনারুল, প্রায় সমবয়সী, চলাফেরা খেলাধুলা সব একসঙ্গেই। তো আমি মামুনের সাথেও ঘটনাটা শেয়ার করি যে করছে, এখন কি করা যায়। তো মামুনও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমিও থাকবো তোর সাথে। তো আমরা একটা দিন ঠিক করি যে অমুক দিন এই কাজটা করব। তো যেদিন করব এই দিন রাত্রেবেলায় সন্ধ্যা থেকে রাত 12টা বাজার অপেক্ষা করতে থাকি সবকিছু কমপ্লিট করে। তো 12টার সময় আর কি আমি ডিম পোতার জন্য দোসুলা খুঁজতে খুঁজতে ওই ফুফুদের বাড়ি পাই। মামুন আমাকে বলে যে আমাদের বাড়ি দোসুলা আছে, তো সকালবেলায় মা ওই জায়গায় রান্না করে, দোসুলায় রান্না করে। তো আমি যে মামুনদের বাড়ি যে দোসুলা আছে ওখানে ডিমটা পুঁতে রেখে আসি 12টার পরে। আর পরবর্তীতে খুঁজতে থাকি জোড়া কবর। তো বেশি খোঁজাখুঁজি লাগে না, প্রথম কবরটা পেয়ে যায় আমাদের মসজিদের সামনেই একটা জোড়া কবর, স্বামী স্ত্রীর কবর। তো মামুন বলে যে আমি ওই জায়গায় যাচ্ছি। যেহেতু মসজিদের সামনে আশেপাশে বাড়িঘর আছে, কোনো ভয়ের কোনো কিছু ছিল না। তো মামুন ওখানে যায় যে ডিমটা পুঁতে রেখে আসে কোনো সমস্যা ছাড়াই। আমরা বিভ্রান্তিতে পড়ি দ্বিতীয় কবরটা নিয়ে, অর্থাৎ দ্বিতীয় কবর খোঁজার ক্ষেত্রে। দ্বিতীয় কবরটা যখন আমরা খুঁজতে থাকি, তো জোড়া কবর আমরা পাচ্ছি অনেক জায়গায়, বাট এমন জায়গায় পাচ্ছি যেখানে যাওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। কারণ যে জায়গায় পাচ্ছি খুব ভয়ের জায়গা। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা জোড়া কবর পাই আমাদের বাড়ির পাশেই আর কি, মানে একটু দূরে একটা জোড়া কবর। তার আশেপাশে কিছু বাড়িঘর আছে, যে বাড়িঘরগুলো আছে তাদেরই পারিবারিক কবরস্থান। তো কবরের স্থানের পাশে যেহেতু বাড়িঘর, মানে খুব বেশি যে ভয়ের জায়গা তাও কিন্তু না, আবার ভয় নাই সেটা বললেও ভুল হবে। তো যাই হোক, আমরা ওটাই পোতার সিদ্ধান্ত গ্রহণ করি যে ওই জায়গায় যেহেতু আশেপাশে বাড়িঘর আছে, তো ওই জায়গায় পুঁতবো। তো ওই জায়গায় যাবে কে? তো মিনারুল বলে যে আমি যাব। তো মিনারুল চলে যায়। যাওয়ার পরে মিনারুলও কোনো সমস্যা ছাড়া ডিমটা পুঁতে চলে আসেন। তো আমরা মহা খুশি। আর বাদ বাকি যে কাজগুলো সেটাও কোনো সমস্যা ছাড়াই হয়ে যায়। তো আমরা মহা খুশি যে যাই হোক সব কাজই কোনো সমস্যা ছাড়া হয়ে গেছে। তো আমরা সুমির রেসপন্সের জন্য অপেক্ষা করতে থাকি যে সুমির রিয়াকশনটা কি আসে। তো আল্লাহর রহমতে 1 সপ্তাহের ভিতরে সুমি আমার প্রতি দুর্বল হতে থাকে। একটা পর্যায়ে সুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে, আমাকে ভালোবাসতে শুরু করে। তো খুব সুন্দরভাবে দিনকাল কাটতেছিল, কোনো সমস্যা ছাড়া খুব ভালোভাবে দিনকাল কাটতেছিল। একটা সময় সুমির ফ্যামিলির থেকে সুমিকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে থাকে। তো সুমি আমাকে ফোন দিয়ে জানাই যে বিপ্লব, আমার জন্য তো ছেলে দেখতেছে, তো এখন আমি কি করব। তো আমি সুমিকে বলি তাহলে চলো একটা কাজ করি, আমরা বিয়ে করে ফেলি। তো সুমি আমার কথায় রাজি হয়ে যায়। তো আমি, মামুন, মিনারুল আর সুমির একটা দুলাভাই মিলে কোড ম্যারেজ করে ফেলি। তো কোড ম্যারেজ করার পরে সুমির মতো সুমির বাসায়, আমি আমার মতো পড়াশুনো করতে থাকি। এভাবেই দিনকাল কাটতে থাকে কোনো সমস্যা ছাড়া। সমস্যা শুরু হয় বিয়ের মাসখানেক পরের থেকে। সমস্যাটা হয় হঠাৎ করে একদিন মামুন
আমাকে বলে যে ভাই গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের কোনো আগামাতা বুঝলাম না, কেন দেখলাম সেটাও জানি না। তো আমি মামুনকে বলি যে কি স্বপ্ন দেখছিস? তো মামুন আমাকে বলে যে এরকম স্বপ্নে দেখতেছি যে একটা কালো অবয়ব আমার সামনে আসছে, সামনে আসার পরে আমাকে বলতেছে যে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর জন্য তোদের ফল ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এ কথা বলে অট্ট হাসি দিয়ে আমার সামনের থেকে চলে যায়, আমার ঘুম ভেঙে যায়। তো আমি মামুনকে বলি যে তুই যে স্বপ্ন দেখছিস এটা হয়তো বা দুঃস্বপ্ন। তো মামুনও আমার কথায় সায় দিয়ে আর কি মেনে নেয় যে হতে পারে। তো ওই দিন বিকাল বেলায় মিনারুলও আমার সাথে একই কথা বলে যে ভাই আমি একটা স্বপ্ন দেখছি, তো কেন দেখছি কি কারণে দেখছি তা জানি না। তো আমি মিনারুলকেও বলি যে কি স্বপ্ন, মিনারুলও আমার সাথে সেম কথাটাই বলে যে এরকম স্বপ্নটা হলো মানে আমি ঘুমানোর পরে আমার সামনে একটা কালো অবয়ব আসছে, কালো অবয়ব আসার পরে সে আমাকে বলতেছে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর ফল তোদের ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এই বলেই অবয়বটা অট্ট হাসিতে ফেটে পড়ে, যখনই হাসতে থাকে তখনই আমার ঘুম ভেঙে যায়। তো এটা শোনার পরে আর কি আমি একটু ভাবতে থাকি যে কেন হলো মিনারুল আর মামুনের সাথে। তো আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। তো মিনারুলকেও আমি একই কথা বলি যে তুই দুঃস্বপ্ন দেখছিস। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। কোনো কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমার নাম রিপন, আমি আদিত্যপুর লালমাট থেকে আপনাকে আজকে ঘটনাটা পাঠাচ্ছি। রাসেল ভাই, যদি ঘটনাটা ভালো লাগে তাহলে আপনার সাথে কাছে শেয়ার করবেন। আর ঘটনাটা আমার কাছে যিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে অমিত। ওর বাসা হচ্ছে ঢাকার পুরান ঢাকায়। তো পুরান ঢাকায় তার বাসা। তো অমিত যে ঘটনাটা শেয়ার করেছেন এই ঘটনাটা তার নিজের সাথে ঘটে নাই, এই ঘটনাটা ঘটেছিল তার বড় ভাইয়ের সাথে। তো তিনি পেশায় একজন আর্কিটেক্ট ছিলেন। তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগের একটা ঘটনা। সেই সময় বছরের মাঝামাঝি সময়ে ঘটনা ঘটেছিল। রাসেল ভাই, আপনি তো জানেন যে পুরান ঢাকার গলিগুলো এমনিতেই অনেক সরু এবং রহস্যময়, আর সেখানকার পুরনো বাড়িগুলোর দেয়ালে ভাঁজা ভাঁজা রয়েছে, মনে হয় 100 বছরের ইতিহাস চাপা পড়ে আছে। তো অমিতের বড় ভাই, আমরা তাকে রাশেদ ভাই বলে ডাকি, তার নাম হচ্ছে রাশেদ। তিনি যখন একটি পুরনো জমিদার বাড়ির সংস্কারের কাজে যুক্ত ছিলেন সেই সময় তার সাথে আজকের এই ভয়ানক ঘটনাটা ঘটে। রাশেদ ভাইয়ের অফিসের কাজ শেষ করে একদিন রাত প্রায় 1:30 বেজে গেল। তো কাজের চাপে থাকার কারণে সেদিন তার অনেক রাত হয়ে যায় কাজটা শেষ করতে। তো চারপাশে একদম নিঝুম। সে সময় ঢাকাবাসী সবাই দেখা যায়, যদিও মানুষ রাস্তা সবসময়ই থাকে, কিন্তু পুরান ঢাকার আসলে সেই সময় দেখা যায় রাত 1:30 মানে মোটামুটি রাত। আর সে সময় রাস্তা দিয়ে দেখা যায় যে কিছু কিছু মানুষ যাওয়া আসা করে, কিন্তু খুব বেশি না। মাঝে মাঝে দু একটা গাড়ি যায় আর কিছু মানুষেরও দেখা পাওয়া যায়। তো উনি যে সময় যাচ্ছিলেন তার কাছ থেকে তখন মনে হচ্ছিল যে এই রাস্তাটা এত নিঝুম, মানে সবাই মনে হয় যে ঘুমিয়ে গিয়েছে, কেউ রাস্তা দিয়ে হাঁটতেছে না। অন্যদিন উনি সবসময় মানুষ চলাফেরা দেখতেন, রাত যদি 1:30-2টা বাজে তাও 2-1জনের সাথে দেখা হতো রাস্তা যাওয়ার সময়, কিন্তু তিনি আজকে কোনো মানুষ দেখতে পেলেন না। চারপাশটা একদম নিঝুম। তো তিনি মাঝে মাঝে 2-একটা নেড়ি কুত্তার ডাক শুনতে পাচ্ছিলেন। তো তিনি তার বাইক নিয়ে সূত্রাপুরের এক সরু গলি দিয়ে ফিরতেছিলেন। জায়গাটা হচ্ছে সূত্রাপুর। তো সূত্রাপুরের একটা সরু গলি দিয়ে তিনি ফিরতেছিলেন। হঠাৎ তিনি দেখলেন যে রাস্তার মোড়ে একটা পুরনো ল্যাম্পপোস্টের নিচে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। তো মহিলার পরনে ছিল একদম ধবধবে সাদা রঙের একটা শাড়ি, যা অনেক ময়লা এবং ধুলাবালি লেগে আছে, দেখলেই বোঝা যাচ্ছে। তো রাশেদ ভাই ভাবলেন হয়তো কোনো মানুষ বা কোনো বৃদ্ধ বিপদে পড়েছে,
যার কারণে তিনি হয়তো সেখানে দাঁড়িয়ে আছে। তো তিনি কাছাকাছি যেয়ে তার বাইকটা থামিয়ে তাকে জিজ্ঞেস করলেন, খালা এত রাতে আপনি এখানে কেন, এখানে দাঁড়িয়ে আছেন কেন, কোথায় যাবেন? তো সেই মহিলাটি কোনো কথার উত্তর দিল না, শুধু তার ডান হাতটা তুলে পিছনে একটা ভাঙ্গা অট্টালিকার দিকে ইশারা করলো। রাশেদ ভাই দেখলেন যে মহিলার আঙ্গুলগুলো অস্বাভাবিক সাদা আর নখগুলো মনে হচ্ছিল যে কাচের মতো স্বচ্ছ। একটা মানুষ এত সাদা এবং স্বচ্ছ হতে পারে, তিনি একটু খটকা লাগলো। তো যখন রাশেদ ভাই কথা বলতেছিলেন তখন তার গাড়িটা কিন্তু বন্ধ ছিল, তিনি আসার পরে গাড়িটা স্টার্ট বন্ধ রাখছিলেন। তো তিনি যখন পুনরায় গাড়িটা স্টার্ট দিতে যাবেন তখন দেখলেন যে, তিনি খেয়াল করলেন যে তার বাইকের হেডলাইটগুলো তো সেই মহিলাটাকে দেখা যাচ্ছে, তার সামনে থাকা মহিলাটাকে দেখা যাচ্ছে, তার গাড়িতে চাবি লাগানো আছে, কিন্তু সেই মহিলাটার একটা তো ছায়া পড়ে, নর্মালি আমরা মানুষের কিন্তু ছায়া পড়ে, কিন্তু সেই বৃদ্ধ মহিলাটির কোনো ছায়া নেই। তো তিনি ভয়ে বাইকের অ্যাক্সেলেরেটর বাড়িয়ে দিলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তিনি যত দ্রুত বাইক চালাচ্ছেন তার কাছে মনে হচ্ছে যে গলিটা শেষই হচ্ছে না। তিনি খুবই অবাক হয়ে যান, তিনি এত জোরে গাড়ি মানে খুবই, সেখানে ওই মহিলাটার কাছে একটু ভয় পেয়েছিলেন এবং তিনি সেখানে থেকে যাওয়ার পথে তিনি দেখেন যে তার বাইকের গতি অনেক, কিন্তু তার কাছে মনে হচ্ছিল যে গাড়িটা মনে হয় খুবই মিডিয়াম রেঞ্জে যাচ্ছে, কিন্তু তিনি জোরে যাওয়ার চেষ্টা করতেছেন কিন্তু যাচ্ছে না। এবং সব থেকে অবাক করার বিষয় হলো তিনি অনেক দূর রাস্তা আসার পরে, যেটা পরিচিত রাস্তা, রেগুলার তিনি যান, তো তিনি সেই দেখেন কিছুক্ষণ পর লক্ষ্য করেন যে ঘুরে ফিরে সেই জায়গাতে চলে এসেছেন। তিনি বেশ অবাক হন যে এটা কিভাবে সম্ভব। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো রাসেল ভাই, ওই যে বৃদ্ধ মহিলাটা যে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিলেন সেই মহিলাটা সেখানেই দাঁড়িয়ে আছে এবং তার বাসা যাওয়ার কিন্তু রাস্তায় একটাই, সেই ল্যাম্পপোস্টের যে রাস্তাটা ওইটাই, কিন্তু তিনি তো এই মহিলাটাকে পিছনে ফেলে এসেছেন। তাহলে এই জায়গাটা এবং এই ল্যাম্পপোস্ট, একই বৃদ্ধ মহিলা কিভাবে ঘুরে ঘুরে সামনে আসলো? তো তিনি এটাতে একটু ভয় পেয়ে যান এবং থমকে যান যে এটা তার সাথে কি হচ্ছে। তো তিনি তার হাতে থাকা ঘড়িটার দিকে যখন তাকান, তিনি দেখেন যে রাত প্রায় 2:30 বাজে, অথচ তার অফিস থেকে তার বাসা যাইতে আধা ঘন্টাও লাগে না, অথচ এখানে তিনি 1 ঘন্টা অলরেডি অতিক্রম হয়ে গেছে, অথচ তিনি এখনো তার অফিসের কাছাকাছি একটা গলির মধ্যেই। রাশেদ ভাই দেখলেন যে রাস্তার ধারে যে পুরনো বাড়িগুলো আছে সেগুলো দিয়ে সাদা সাদা কি যেন আলোর মতো হয়ে বের হয়ে আসতেছে এবং সেইগুলো তার দিকে এগিয়ে আসতেছে। তো এগুলো দেখার পর তিনি একটু বেশ ভয় পান এবং যখনই তার সামনে থাকা বৃদ্ধ মহিলাটা তাকান, দেখেন যে সেখানে সেই বৃদ্ধ মহিলাটা নেই। তো এটা তো তার কাছে বেশ অবাক লাগে যে এই বৃদ্ধ মহিলা আবার কোথায় চলে গেল। ঠিক সেই মুহূর্তে তিনি অনুভব করেন তার কাঁধের ওপর কেউ গরম, প্রথমত গরম, তারপরে ঠান্ডা, দুইটাই মিক্সার করে কেউ যেন তার ঘাড়ের উপর শ্বাস ফেলতেছে। এবং যখনই তিনি কাল্লা ঘুরে পিছনে তাকান, তিনি দেখেন সেই বৃদ্ধ মহিলাটা তার বাইকের পিছনে সিটে বসে আছে। এবার তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে, তার মুখের মধ্যে কোনো নাক নেই, কোনো ঠোঁট নেই, শুধু চামড়া দিয়ে ঢাকায় একটা সমতল মুখ, যার মাঝখানে একটা ফুটন্ত তেলের মতো লাল চোখ জ্বলজ্বল করছে। সে তার লম্বা হাত দিয়ে রাশেদ ভাইয়ের হাত দুটোকে হ্যান্ডেল থেকে সরিয়ে দিল। রাশেদ ভাই দেখলেন তার নিজের হাতগুলো ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। সে সত্তাটা এবার তার কানে কানে কিছু একটা ফিসফিস করে বলল। তিনি এরকমটা শুনতে পেলেন যে এইগুলোতে যে ঢোকে সে আর কোনোদিন আলো দেখে না বা ফিরে যায় না, তুইও আজ বাঁচতে পারবি না, এই ধরনের একটা তিনি কথা শুনলেন। তো রাশেদ ভাই এটা শুনে তো প্রচন্ড পরিমাণ ভয় পেলেন। ঠিক সেই সময় সেই বৃদ্ধা এবার তার আসল রূপ ধারণ করলো। তার অবয়বটা ধোয়ার মতো বড় হয়ে পুরো গলিটা ঢেকে ফেললো। রাশেদ ভাই দেখলেন তার চারপাশে থাকা দেয়ালগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে তাকে পিষে ফেলার চেষ্টা করতেছে।
তিনি অনুভব করলেন যে তার ফুসফুস থেকে বাতাস বের হচ্ছে না। মনে হচ্ছিল যে তার ফুসফুস থেমে গেছে এবং তিনি মনে হয় স্বপ্নের মধ্যে বিচরণ করতেছেন। তিনি স্পষ্টভাবে তিনি লক্ষ্য করতেছেন যে তার ফুসফুস কোনো কাজ করতেছে না, বা আমাদের যেমন বেঁচে থাকার জন্য যেমন আমরা প্রতি সেকেন্ডেই নিঃশ্বাস নেই সারি এরকমটা কোনো কিছু তার কাছে মনে হচ্ছে না। মনে হচ্ছে যে তিনি যদি দম বন্ধ করে এমনিতেই থাকেন, তিনি থাকতে পারতেছেন। তো তিনি তখন বুঝতে পারেন যে তার সাথে যা কিছু হচ্ছে সেগুলো স্বাভাবিক কিছু নয়, এগুলোই অবশ্যই কোনো খারাপ কিছু, এবং এটা কোনো সাধারণ মূল্য নয়, এটা অবশ্যই খারাপ একটা জিন। সেই সময় তিনি তার যত জানা দরুদ এবং সূরা আছে সেগুলো তিনি দোয়া দরুদ করতে শুরু করেন। তিনি চোখ বন্ধ করে লাগাতার জোরে পড়তে শুরু করেন, এবং সেই মুহূর্তে তিনি অনুভব করেন একটা বিকট শব্দ হলো, এবং সেই শব্দটা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি যখন চোখ খোলেন তিনি দেখেন যে একটা আলো, এত ঝলকানো একটা আলো, বিদ্যুৎ চমকালে যেরকম আলো হয় তার থেকে মনে হয় যে 100 গুণ আলো একটা চমকালে যেরকম পরিস্থিতি হয়, এরকম একটা বিদ্যুৎ বয়ে গেল পুরা এলাকায়। এবং সেই সাথে সাথে তিনি গাড়িতে ছিটকে একটা রাস্তার সাইডে যে উড়ে যেয়ে পড়েন, এবং তিনি তার জ্ঞান ধরে রাখতে পারেন না, সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো পরের দিন সকালে যখন স্থানীয়রা রাশেদ ভাইকে সূত্রাপুরের এক পরিত্যক্ত কুঠিরের ভিতরে অজ্ঞান অবস্থা পায়, এবং তার সারা শরীরে ইটের গুঁড়া আর পুরনো পলেস্টার বা মাটি মাখা চাকা ছিল। তো রাশেদ ভাই যখন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়, তারপরে যখন তিনি সুস্থ হন তাকে তখন তিনি সমস্ত কিছু বলেন। তিনি বাসায় আসার পর আসলে নর্মাল ছিলেন না, তার প্রতিদিনই যে জ্বর আসে এবং তিনি রাতের বেলা উল্টাপাল্টা আবল তাবল বলেন। তো প্রথমত পরিবারের লোকজন ভাবছিল যে হয়তো জ্বরের কারণে তিনি এই ধরনের উল্টাপাল্টা কথা বলতেছেন। তো এরকম করে 1 সপ্তাহ যাওয়ার পর পরিবারের লোকজন এটা স্বাভাবিকভাবে মেনে নেয় না। পরবর্তীতে তারা একটা হুজুরকে নিয়ে আসে, প্রবীণ হুজুরকে ডেকে আনেন। তো সেই হুজুর রাশেদ ভাইকে দেখে শিউরে ওঠেন। তিনি বলেন যে রাশেদ সাহেব ওই রাতে বুবা জিনের এমন এক আস্তানায় ঢুকেছিলেন যারা 100 বছর ধরে ওই গলিতে মানুষের হাহাকার জমিয়ে রেখেছে। তো যার কারণে আসলে ওই জিনেরা তাকে আসলে আক্রমণ করেছে। তো যাই হোক, চিন্তার কারণ নেই। তো আমি 3 দিনের জন্য পানি পড়া এবং যে দোয়া দরুদগুলো দেবো এগুলো পরে এনাকে ফুগালে পরে ঠিক হয়ে যাবে। তো এরপর হুজুর আসলে তার রুকাইয়া করা সমস্ত কিছু দিয়ে দিয়ে দেন, এবং পরবর্তীতে দেখা যায় যে রাশেদ ভাইয়ের উপর পানি পড়া খেতে দেওয়া হয়, এবং তার উপর দোয়া দরুদগুলো যেগুলো হুজুর বলেছিল সেগুলো ফুগিয়ে দেওয়া হয়। তো পরবর্তীতে তিনি সুস্থ হন, এবং এখন তিনি আল্লাহর রহমতে এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। আর এরপর আসলে তিনি ওই এলাকায় আর থাকেননি, বিশেষ করে যেহেতু ওই গলি দিয়েই তাকে যেতে হয়। তো এরপরে তিনি বাসা চেঞ্জ করেন, এবং বাসা চেঞ্জ করার পর সেখান থেকে তিনি অফিস করেন। তো আজ পর্যন্ত তার সাথে আসলে এই ধরনের সমস্যাগুলো হয়নি, তিনি এখন ভালো আছেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, বরাবর মতো আমরা অবশ্যই ভালোর দলে আছি এবং আপনিও আছেন ভালোর দলে। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমার নানা বাড়িতে আর কি, আমার এক চাস্তো নানার সাথে ঘটনাটা ঘটেছে। এমন কি আমার নানা বাড়ির যে আশেপাশে 5-6 গ্রাম আছে, সেই গ্রামগুলোতেও এই ঘটনাটা অনেকটা সবাই জানে আর কি। মানে ওই বলা চলে না, মানে এই এক এক জায়গায় এক একটা ঘটনা অনেক জনপ্রিয়। তো ঘটনাটা আর কি ওই অঞ্চলে, আমার নানা বাড়ির অঞ্চলে অনেক জনপ্রিয় আর কি। তো আমি আমার নাম প্রকাশ করার পর আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ হৃদয় আহমেদ ইয়ামিন, আমি নরসিংদীর মাধবদী থেকে। ঘটনাটা ঘটে আমার চাস্তো নানা, ওনার নাম হচ্ছে আঞ্জু মিয়া। তো আঞ্জু নানার সাথে ঘটনাটা ঘটে। ঘটনার সময়কাল 1980 শতকের দিকে।
কিংবা 70। মানে আঞ্জুনানা যখন ঘটনাটা বলছে তো সেই দিক দিয়ে তো উনি অনেকটা বৃদ্ধ, তো ওনার ঘটনাটা মানে সময়কালটা আর কি তেমন একটা মনে ছিল না, কিন্তু অন্যান্য মানুষের কাছ থেকে এই ঘটনাটা আরো স্পষ্টভাবে আর কি জানতে পারছি যেটা, তো সেটাই এখন শেয়ার করছি। আঞ্জুনানা যখন ওই সময়কালে বাসায় চাষবাস করতো আর কি, তো চাষবাস করাকালীন অবস্থায় সেই সময়টা ছিল ধানের মৌসুম। তো উনি ধান চাষ করে, ধান চাষ করার পর উনি সেই ধানগুলোকে বেশ যত্ন করতে থাকে এবং একটা সময় ওনার ফসলি জমিতে বেশ ভালো ফসল হয়। তো ধানগুলো পেকে যাওয়ার পর কাটার প্রস্তুতি নিচ্ছিল। তো ওই নানার বাড়ির সেই গ্রামে আরো একজন লোক ছিল যিনি নাকি এই অন্যের কিছু ভালো কিছু হলে আর কি সেদিকে আর কি নজর যায়, এরকম কিছু লোক থাকে না, ওই রকম একটা লোক ছিল। তো ওনার নামটা প্রকাশ করছি না, ওনার একটা ছদ্মনাম দিচ্ছি, ধরেন কবির মিয়া আর কি। তো ওই কবির মিয়া আঞ্জুনানার ক্ষেতে আর কি ওনার কবির মিয়ার পালিত দুটো গরু ছেড়ে দিয়ে যায় আর কি একদিন রাত্রিবেলা। তো আঞ্জুনানা যখন ভোরে ওঠে এবং দেখে ওনার ধানি জমি আর কি মানে পাকা ফসল ও বেশ খানিকটা খেয়ে ফেলেছে এবং তখনও খাচ্ছিল আর কি ওই গরু দুটা। তো আঞ্জুনানা গরু দুটাকে দেখে চিনতে পারে এবং চিনার পর আঞ্জুনানা যেটা করে আর কি ওই গরু দুটাকে অনেকটা তাড়িয়ে দেয়। তো এটা গেল প্রথম দিনের ঘটনা। তো দ্বিতীয় দিন একই অবস্থায় আর কি আঞ্জুনানার জমিতে দানি ফসলে সেই কবির মিয়া আর কি আবার গরুগুলো ছেড়ে যায়। তো গরুগুলো ছেড়ে যাওয়ার পর আঞ্জুনানা যেটা করলো, আবারও পরের দিন যখন ফজর নামাজে সময় হয়, তো আঞ্জুনানা যখন ঘুম থেকে ওঠে দেখে বাড়ির পাশে যেহেতু ধানি জমি ছিল না, তো উনি আর কি দেখে যে আবারও দুটো গরু আর কি ধান খাচ্ছে এরকম আর কি। তো আঞ্জুনানা যেটা খেয়াল করলো যে বেশ সময় তো সজাগ থাকি, মানে ওই সময় কালেও ওনারা বেশ আড্ডা পাচ্ছিল আর কি, ওনারা অনেক আড্ডা টাড্ডা দিত ওনাদের সমবয়সী যারা ছিল সবাই মিলে। তো উনি প্রায় ওই সময়কালে আর কি রাত 12টা-1টার দিকে ঘুমাতো, তার মানে 12টা-1টার পরেই আর কি গরুগুলো ছেড়ে যায় এখানে। তো যেটা হয় আর কি আঞ্জুনানা এবার কবির মিয়ার ওই গরুগুলাকে খুব ভালো করে আর কি মারে। তো মারার পর গরুগুলোর চোখ দিয়ে আর কি পানি পড়ছিল এমনটা। তো সেই গরুগুলোকে আর কি খোয়ারে দিয়ে দেয় আর কি। তো সেই খোয়ার থেকে কবির মিয়ার অনেক টাকা লাগে সেই গরুগুলোকে নিয়ে যেতে তার বাসায়। তো কবির মিয়া সেখানে অনেক টাকা দিয়ে সেই গরুগুলোকে নিয়ে যায় এবং আঞ্জুনানা খুব যখন ওই গরুগুলোর উপরে ছাড়ে তখন একটা সময় আর কি ওই কবির মিয়ার বাড়ির উঠানে দেখে যে কবির মিয়া ওই গরুগুলোকে আর কি মলম জাতীয় কিছু একটা লাগাচ্ছিল শরীরে। তো আঞ্জুনানার এত পরিমাণ রাগ হয়েছিল যে ওই গরুগুলোকে এইভাবে মারে যে ওই গরুগুলার শরীরের চামড়া পর্যন্ত আর কি ছিলে যায়। তো সেখানে আর কি মলম লাগাচ্ছিল এবং কবির মিয়াও কাঁদছিল, গরুগুলো কাঁদছিল আর কি এরকম। তো আঞ্জুনানা আর কি উনি এই জিনিসটা ফিল করলো যে হ্যাঁ ঠিক আছে, এখন আর কবিরের গরু আসবে না, কবিরের একটা উচিত শিক্ষা হয়েছে। তো যেটা হয় আর কি এই আঞ্জুনানা একটু নিশ্চিন্ত হয়ে সেদিনের মতো বাসায় চলে আসে এবং বাসায় চলে আসার পর আঞ্জুনানা আর কি সেদিনও একইভাবে আড্ডা মাড্ডা দিয়ে আর কি ওনাদের বেশ সময় হয়ে যায়। তো বেশ রাত হওয়ার পর আঞ্জুনানা যে এখন তো বেশ রাত হয়েছে, তো এখন তো ঘুমিয়ে পড়বো, তা আজকে আর ঘুমাবো না, আজকে লাস্ট একটু দেখি যে
কবির আবারও গরুগুলাকে আনে বা নাকি বা কবিরের আরো অন্য গরু ছিল সেগুলোকে এনে আমার ডাইনি জমিতে ছাড়ে নাকি, এমনটা আর কি। মানে আঞ্জুনানার এমন চিন্তা ভাবনা ছিল যে যেহেতু কবির মিয়ার গরুগুলোকে অনেক মেরেছি, তো কবির মিয়ারও একটা রাগ ক্ষোভ থাকতে পারে। সেদিক দিয়ে যদি কবির মিয়া আবারও গরু আমার খেতে এনে ছেড়ে দেয় তাহলে তো ওই গরুগুলো আমার দানি জমি খেতে শুরু করবে, তো সেদিক দিয়ে আমার অনেকটা লোকসান হবে। তো আজ হাতে নাতে আর কি কবির মিয়াকে এবং কবির মিয়ার গরুকে ধরবো, আজ আর ঘুমাবো না, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আঞ্জুনানা ওইখানে আর কি ওনার বাড়ির আঙিনায় থেকে আর কি মানে দেখা যাচ্ছিল একটা গাছের নিচে বসে চাঁদনি রাত ছিল ফর্সা, তো চাঁদের আলোতে ফসলি জমিটা স্পষ্ট দেখা যাচ্ছিল বেশ। তো উনি বসে আছে হাতে একটা লাঠির মতো নিয়ে। তো যেটা হয় আর কি, আঞ্জুনানা অনেক সময় বসে থাকার পর ওনার একটু তন্দ্রার মতো চলে আসে, একটু ঘুম ঘুম ভাব পায়। তো হঠাৎ যখন ঘুম ঘুম ভাব পায়, উনি ঘুম ঘুম ভাবটা কাটিয়ে যখন ভালো করে চোখ মেলে তাকায় তার ধানি জমিতে, তখন দেখে আর কি যেটা যে দুটো কালো গরু ওনার ধানি জমিতে ধান খাচ্ছে। আঞ্জুনানা এটা দেখে বলল, একটু ঘুমিয়ে পড়েছি, এই ফাঁকে কবির মিয়া তার গরু দিয়া চলে গেছে, এরকম একটা অবস্থা। তো আঞ্জুনানার বেশ রাগ হয় এবং উনি ওনার হাতে লাঠি নিয়ে সেই গরুগুলোকে তাড়া করতে থাকে এবং গরুগুলো দৌড়ে দৌড়ে ওই গ্রামের যেই চক আসছিল ওই চকের আর কি বিলের দিকে চলে যাচ্ছিল। তো বিল বলতে ওইখানে অনেক নিচু জমি আর অনেক পরিমাণে পানি জমে থাকে, তো সেখানে আর কি কোনো কিছু আবাদ করা হয় না, কোনো ফসলাদি হয় না। তো সেটা আর কি সেখানে মানুষ মাছ এরকম কিছু ধরে, মাছ বা হাঁস পালন করে ওই জায়গাতে। তো আঞ্জুনানা আর কি সেই দেখলো খেয়াল করে যে ওনার তারা খেয়ে গরুগুলা ওই দিকে চলে যেতেছে। তো ওই দিকে চলে যাওয়াতে আঞ্জুনানা যেটা করলো, মানে তখন ওনার তেমন কোনো হুঁশ জ্ঞান ছিল না, উনি একটাই কথা যে ওই গরুগুলোকে আবারও গতকালের মতো বেধড়ক মারতে হবে, নয়তো কবির মিয়ার শিক্ষা হবে না। তো ওনার মাথাতে তেমন সেন্স ছিল না। একটা সময় দৌড়াতে দৌড়াতে যখন আঞ্জুনানা আর কি সেই বিলের পাড়ে এসে চলে আসে, তো উনি দেখলো ওনার সামনে আর কোনো গরু নাই। এন্ড আঞ্জুনানা খুব শকড হয়ে যায়, রাসেল ভাই, যেটা হয় আর কি যে আমি তাহলে কার পিছনে দৌড়াইছে, এমন না যে গরুগুলা অনেক দূরে দৌড়াচ্ছে, জাস্ট গরুগুলা আর কি আঞ্জুনানার কাছ থেকে নাকি 10-15 হাত দূরে দৌড়াচ্ছিল এবং চাঁদের আলোয় স্পষ্ট গরুগুলোকে দেখা যাচ্ছিল। কিন্তু আঞ্জুনানা মানে মানুষ দৌড়ায় বা যাই করে চোখের পলক ফেলে না, মানে চোখের পলক ফেলতে না ফেলতেই দেখে সামনে কিছু নেই, মানে ওই গরুগুলো একদম বেনিস্ট। তো আঞ্জুনানা ওইখানে অনেকটা শকড হয়ে যায় এবং বলে গেল কই গরুগুলা। তো উনি আশেপাশে দেখলো কোনো কিছুই নাই এবং উনি যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে অনেক ফসলি জমি এবং সামনে আর কি বিল, মানে আর 10-15 হাত গেলেই বিল, ওই পানির জলাশয়ের মতো আর কি। তো যেটা হয় আর কি আঞ্জুনানা তো অনেকটা ভয়ে পেয়ে যায়। তো এর মধ্যে দিয়ে উনি শুনতে পায়, তোকে অনেকদিন পরে পাইছি, আজ তুই কোথায় যাবি, এরকম একটা আর কি শব্দ শুনতে পায়। তো এই কথাটা শোনার পর আঞ্জুনানা আরো বেশি ভয় পেয়ে যায় এবং উনি পরে খেয়াল করে যে কবির মিয়ার বাড়ির দিকে তো ওই গরুগুলা গেল না, গরুগুলো আমার তাড়ানি খেয়ে এই বিলের দিকে কেন চলে আসলো, আর গরুগুলা গেলেই কই। আর ওনার এই কথাটা শোনার পর মানে কাউকে না দেখতে পেয়ে আঞ্জুনানা আরো ভয় পেয়ে যায় এবং উনি বাড়ির দিকে ফিরতে থাকে। তো উনি
ওনার যে গুরুজন আছে, বাবা মা বা দাদা দাদি, ওনাদের কাছ থেকে শুনছে যে কোথাও কোনো প্রেতাত্মার কবলে বা এরকম অশরীর কবলে পড়লে তো দৌড় দিবে না, পিছন ফিরে দৌড় দিবে না, হেঁটে আসবা। দৌড় দিলে সেখানে তোমাকে মেরে ফেলার বা তোমাকে ধরে ফেলার এমন একটা সিচুয়েশন হয়। তো এই আর কি, এরকম একটা কথা। তো আঞ্জুনা না পিছন ফিরে আর কি হারছিল। তো ওনার কাছে যেটা ছিল আর কি ওই সময় নাকি ওই বিড়ির মতো, তো বিড়ি ওই সময়কালে আর কি অনেক দামি কিছু ছিল, তো ওইটা ছিল এবং ম্যাচও ছিল আঞ্জুনার কাছে। তো নানা যেটা করে উনি একটা বিড়ি আর কি জ্বালায়। তো জ্বালানোর পর আস্তে আস্তে হাঁটার চেষ্টা করে এবং একটা সময় দেখে ওনার পিছন থেকে মানে ওনার পাশ ঘেঁষে সামনের দিকে একটা সাদা ঘোড়া দৌড়ে চলে গেল আর কি। তো ঘোড়া আসাটা ইম্পসিবল এই দানি জমিতে। তো দৌড়ে অনেক দূরে চলে গিয়ে একদম মানে হাওয়া হয়ে গেল। তো আঞ্জুনা এগুলো দেখছিল এবং ভয় পাচ্ছিল এবং ওই কথাটা শোনার পর আরো ভয় পাচ্ছিল। তো যেটা হয় আর কি, এই ঘোড়াটা চলে যাওয়ার পর আঞ্জুনা না প্রায় ওনার বাড়ির বেশ কাছাকাছি চলে আসে, মানে আরো 5-7টা ধানি জমির পর আর কি উনি ওনার বাড়িতে চলে আসবে। তো এই সময় দেখে ওনার পাশে একটা বৃদ্ধ মহিলা মতো বরকা পরে আর কি কেউ, মানে বৃদ্ধ মহিলা বলতে বললাম কেন যে আঞ্জুনা এরকম ভাষ্যমত করেছিল যে বরকা পরে মানে কুজো হয়ে কেউ ওনার পাশ দিয়ে খুব দ্রুত গতিতে ওনার সামনে হাঁটছিল এবং ওনার সামনে গিয়ে ওনার থেকে 10-12 হাত ডিস্টেন্স রেখে আর কি ওই বৃদ্ধ মহিলাটা হাঁটছিল। তো কোনো যুবতী বা কোনো জোয়ান মেয়ে আর কি কুজো হয়ে হাঁটবে না নিশ্চয়ই, এবং ওই মহিলাটা আর কি মানে কুজো হয়ে হাঁটছিল। তো আঞ্জুনা না ভাবলো যে আর যাই হোক, এটার পেছনে আর কি আমি অন্তত পক্ষে বাড়ির দিকে যাব। তো একটা সময় আর কি দেখছিল যে ওই বৃদ্ধ মহিলাটার মানে পাশাপাশি আসতে পারছিল না আঞ্জুনা না, মানে উনি যতই জোরে বা আস্তে হাঁটুক না কেন, মানে ওই মহিলার কাছ থেকে ওই আঞ্জুনা না ডিস্টেন্সটা ওই 10-15 হাতই থেকে যায়। তো যেটা হয় আর কি একটা সময় আঞ্জুনা না এরকম ওই যে 4-5 ক্ষেত কাছাকাছি যখন চলে আসে ওনার বাড়ি, আর 4-5টা দানি জমির পরে আর কি ওনার বাড়িটা দেখা যাচ্ছিল। তো উনি যেটা করেন, উনি ওইখানে আসার পর খুব জোরে একটা দৌড় দেয়। তো জোরে একটা দৌড় দিয়া মানে উনি ওনার বাড়ির আগিনায় আসা চিৎকার দিয়ে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর উনি সেন্সলেস হয়নি। তো তখন আরো একটা মানে একটা মানে কাউকে না দেখতে পেয়ে একটা আওয়াজ শুনতে পায়, যে খুব ভয়ঙ্কর একটা আওয়াজ, যে আজ তুই বেঁচে গেলি, কিন্তু অন্য কোনো দিন যদি তুই আমাদের কবলে পড়স তাইলে আর বাঁচতে পারবি না, এমনটা আর কি সেই আওয়াজে শুনতে পায়। তো যেটা হয় আঞ্জুনা না এই ভয়ঙ্কর শব্দটা শোনার পরে উনি সেন্সলেস হয়ে যায় এবং ওনার বাড়িতে যখন উনি চিৎকার দিয়ে এসে পড়ে, তো এই শব্দটা ওনার ছেলে মেয়ে এবং ওনার যেই স্ত্রী জনা ছিল ওনারা শুনতে পায়, এবং শুনতে পাওয়ার পর ওনারা দরজা খুলে দেখে আঞ্জুনা মাটির উঠানে পড়ে আছে। তো ওনাকে ঘরে নিয়ে যায় এবং পরের দিন সকালে যখন ওনার সেন্স ফিরে, তো যখন ওনাকে এই সব ব্যাপারে জিজ্ঞাসা করা যে কেন তুমি এইভাবে চিৎকার দিয়ে বাড়িতে পড়ে গেলা বা কি হয়েছিল তোমার, তো আঞ্জুনা যেটা বলছে যে এই ঘটনাটা পুরোপুরি আঞ্জুনা সবার সাথে শেয়ার করে এবং এরকম 4-5 গ্রাম এই ঘটনাটা একদম রটে যায়। এবং ওই সময় আর কি এই ঘটনাটা, এবং কি এখন পর্যন্ত অনেক মানুষ এই ঘটনাটা জানে ওই এলাকায়। তো এই ঘটনার পর আর কি আঞ্জুনাকে বলছিল যে একটা হুজুর দেখাবে। তো সেই হুজুরের কাছে যখন নিয়ে যায় তখন সেই হুজুর বলছে যে এটা এক ধরনের জিন, এই জিনটাকে গো জিন বলা হয় বা গো ভূতও বলা হয়। মানে এরা শুধু গরুর বেশ ধরে আর কি মানুষকে দূরে নিয়ে এরকম নির্জন জায়গায় নিয়ে মেরে ফেলে বা কাদা মাটিতে পুঁতে ফেলার পর একটা সময়
শ্বাস প্রশ্বাস বন্ধ হলে মানুষটা মারা যায়, এরকম একটা জিন। তো তাদের কবলে আর কি নাকি আঞ্জুনানা পড়ছিল। তো সেই হুজুর যেটা বলে যে হ্যাঁ ওনার কোনো সমস্যা নেই, ওনাকে আর কি কোনো কিছু আসর টাসর করে নাই, বাস্ট ওনাকে নিয়ে আর কি মেরে ফেলার বা এরকম কোনো একটা কিছু ছিল। তো ওই কালো বরকা পরিহিত মহিলাটা হোক আর যাই হোক ওনাকে হেল্প করে, মানে ওই অশরীরী হোক বা শারীরিক মানে অশরীরী হওয়ার সম্ভাবনা বেশি। তো ওইটা যদি হেল্প না করতো তাহলে হয়তো বা আঞ্জুনানা আর কি আর বেঁচে ফিরে আসতো না, এমনটা জানায় ওই হুজুর। তো বলে ঠিক আছে, আমি কিছু পানি টানি ফুরে দিচ্ছি এবং ঠিক হয়ে যাবে। তো এই ছিল আঞ্জুনানার সাথে ঘটে যাওয়া ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে কে কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে